নমস্কার সকলকে। আমাদের কোভিড অ্যাওয়ারনেস রিলেটেড নানা অ্যাক্টিভিটি আমরা করছি, তার মধ্যে আজকে আমরা 5th লেকচারে আছি এবং আজকে আমরা শুনে নেব হাউ টু ফাইট কোভিড-19 ভিউ ফ্রম আ কোভিড মেন্টর। আমাদের সাথে থাকছেন ডক্টর দীপ্তেন্দ্র কুমার সরকার, তাকে আমাদের তরফ থেকে নমস্কার জানাই। এবং প্রথমেই আমরা কিভাবে এই পরিচালনা করব সেটা সম্বন্ধে বলে দিই। প্রথমেই শঙ্করদা কিছু কথা বলবেন, তারপরে আমরা শুনে নেব ভিসি স্যারের কাছ থেকে কিছু কথা, তারপরে ফর্মাল ইন্ট্রোডাকশন দিয়ে স্পিকার তার স্পিচ দেবেন এবং লাস্টে আমরা ইন্টারাকশন করব। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা ভিউয়ার্সদের কাছ থেকে প্রশ্ন নিতে। তাদেরকে অনুরোধ করব চ্যাট বক্সে তাদের প্রশ্নগুলো রাখতে এবং আরেকটা অনুরোধ জানাবো, তারা যেন নিজেদেরকে মিউট করে রাখেন, তাহলে আমরা একটু ভালোভাবে বোধহয় শুনতে পারবো ডাক্তারবাবুর কথা এবং আমাদের সেসব কথা শুনে অনেক উপকার হবে। তাই জন্য আমি সবাইকে অনুরোধ করব, প্রথমেই আপনারা নিজেদেরকে মিউট করে রাখুন। কোনো প্রশ্ন জাগলে অবিলম্বে সেটা চ্যাট বক্সে জানান। এরপর আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। একেবারে প্রথমে আমি রিকোয়েস্ট করব প্রক্টর স্যারকে, আমাদের প্রক্টর স্যার প্রফেসর শঙ্কর মজুমদার স্যারকে, তিনি দু এক কথা বলে আজকের অনুষ্ঠানটা শুরু করবেন। নমস্কার। 2019 সালের শেষের দিক থেকে সারা বিশ্বে এক অতিমারীর উদ্ভব হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে। অতীতের দিনেও এরকম, অতীতকালেও আমরা এই ধরনের অতিমারীর প্রকোপ দেখেছি এবং সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে সাধারণ মানুষই এই সমস্ত অতিমারীর মোকাবিলা করেছে। আমাদের জীবনে এই প্রথম। আমরা যেখানেই আছি না কেন, এক ধরনের পরিস্থিতি, জীবন প্রণালীতে আমরা অভ্যস্ত হয়ে যাই। হঠাৎ করে নতুন কোনো এই অতিমারীর প্রকোপে আমাদের নতুন এক ধরনের পরিস্থিতি বা প্রণালীতে যেতে বলা হচ্ছে বা যেতে বাধ্য হচ্ছে। এটা খুব কঠিন ব্যাপার। আমাদের প্রচলিত জীবন প্রণালীটা অনেক দিন ধরে তৈরি হয়, হঠাৎ করে এই 19-এর শেষের দিক থেকে আমাদের নতুন একটা জীবন প্রণালী, ঘরে থেকে নানান রকমের বাধা নিষেধ, নতুন ধরনের জীবন পদ্ধতিকে আমরা বাধ্য হচ্ছি নিতে। এটা ভীষণ কঠিন ব্যাপার। এই যাওয়ার পথে আমরা সাধারণ মানুষেরা তাকিয়ে থাকি তাদের দিকে, যারা এই নতুন পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আমাদেরকে সাহস যোগান, আমাদের মনোবল বাড়িয়ে দেন, আমাদের শক্তি দেন। কিভাবে চলবো, কোনটা ভালো কোনটা খারাপ, এই সমস্ত দিকগুলো আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, তারা কি বলছেন, কিভাবে আমাদের চলতে বলছেন। এইসব উদ্দেশ্য নিয়েই আমরা প্রায় গত বছর থেকেই আমরা প্রধানত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান অনলাইনে করছিলাম এবং কিন্তু এই বছর থেকে আমরা বিশ্বভারতীর সমস্ত সদস্যদের, বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক এবং পরিবার সমগ্রদের নিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবিলা যাতে তারা ঠিকমতো ভাবে করতে পারেন, তাদের মনোবল যেন অটুট থাকে, এই যুদ্ধে এই পরিস্থিতির সামনাসামনি হওয়ার শক্তি সাহস যাতে তাদের আসে, এই প্রোগ্রামগুলো আমরা সেই জন্য করে আসছি। এবং এই বছর মানব উন্নয়ন দপ্তর থেকেও, সম্পদ উন্নয়ন দপ্তর থেকেও উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের সমস্ত কাজগুলো করার কথাও তারা বলছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার মহাশয়কে, যিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গের মানুষদের পথ দেখানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকায় আছেন। আমি আমাদের মাননীয় উপাচার্য মহাশয়কে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডাক্তার সরকারকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। প্রথমেই নমস্কার জানাই ডক্টর সরকারকে, কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী শঙ্কর বাবু এবং সমীরণ বাবু, মহুয়া, অনির্বাণ এবং আরো যারা আছেন আজকে এই অনুষ্ঠানটা করার পিছনে যে পরিশ্রম করেছেন তার জন্য। ডক্টর সরকারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ ডক্টর সরকারের জানি না মনে আছে কিনা, কিন্তু আমার মনে আছে একটা টেলিভিশন প্রোগ্রামে কোন একজন ভদ্রলোক বলেছিলেন যে করোনা নাকি গরিবদের ছেড়ে দেয়, বড়লোকদের রোগ এটা। এবং সেখানে আমি দেখেছিলাম আপনি একমাত্র পার্টিসিপেন্টস, সুমনের প্রোগ্রামে খুব সম্ভবত, সেখানে আপনি বলেছিলেন যে করোনার মধ্যে এই বড়লোক গরিব লোকের কোনো ব্যাপার নেই,
এবং আমি খুব খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট আপনি একটা পরিষ্কার কথা খুব পরিষ্কারভাবে বলেছিলেন আমাদের কাছে, এবং যার বিরুদ্ধে আপনারা বলেছেন এই ভদ্রলোক সবসময় একটা মরালিস্ট স্ট্যান্ড নিয়ে থাকেন, এবং উনিও বিশ্বভারতীর ক্ষেত্রে অনেক ব্যাপারে আমাদের খুব ভীষণভাবে বিব্রত করেন। এটা ব্যক্তিগত মানে ধরুন ক্ষোভের থেকে বলিনি আমি, বলছি যে একটা সত্যি কথা আপনি বললেন যেটা কিন্তু আমাদের খুব অনুপ্রাণিত করেছে। এবং সেদিন থেকে আমি বলছিলাম শঙ্করবাবুকে যে ডক্টর সরকারকে আনতে হবে, কারণ এই একজন মানুষ যিনি শুধু কোভিড এর সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় সে ব্যাপারে পরিষ্কার কথা বলবেন, ঢাক ঢাক গুড়গুড় না করে, যেটা কিন্তু আমাদের মতন যারা ধরুন অশিক্ষিত এই অর্থে কোভিড সংক্রান্ত ব্যাপারে তাদের কাছে এটা খুব প্রয়োজনীয়। কারণ আমরা অনেক জিনিস জানি না, আমরা আপনাদের উপর নির্ভর করি, এবং সেই হিসেবে আপনাদের মতামতটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। আমরা এরকম একটা অনুষ্ঠান করছি, আপনি আমাদের 4 নম্বর স্পিকার, আমরা শুরু করেছি বিভিন্ন লোকের কাছ থেকে মতামত দেওয়ার জন্য যারা কোভিড কে লড়ছেন, একদম ফ্রন্ট রানার সোলজার বলি যাদেরকে আমি, তার মধ্যে আপনারা তো আছেন এবং আরো অনেকেই আছেন। আর এই ব্যাপারে আমরা আপনাদের মতামত আমরা একটু উদ্বুদ্ধ হই, তার কারণ এই যে ট্র্যাডিশনটা যেটা আমরা করছি, শঙ্কর বাবুরা প্রচেষ্টা করে যেটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার পিছনে কিন্তু গুরুদেবের একটা বড় উদাহরণ দিয়ে গেছেন। আপনারা অনেকেই জানেন যে 1898 সালে যখন গুরুদেবের বয়স মাত্র 31, তখন আমাদের দেশে প্লেগ মহামারী শুরু হয়েছিল, এবং কলকাতা শহরে সেই সময় প্লেগ নিয়ে অনেক রকম কুসংস্কার ঘুরে বেড়াচ্ছিল। এবং শুধু তাই নয়, যারা প্লেগ মহামারীতে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে রাস্তায় মারা যাওয়ার পর তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হতো। কিন্তু আরেকটা জিনিসের উপর লোকেদের একটা অনীহা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে প্লেগ টিকাকরণ। এবং অদ্ভুত ব্যাপার, ডক্টর সরকার, আমি বীরভূম জেলায় থাকি এবং বীরভূম জেলার আশেপাশে কিছু কিছু জায়গা আছে, সেখানে কিন্তু একই রকম ভাবে অনীহা আমরা দেখতে পাচ্ছি লোকের মুখে, যে প্লেগ এই টিকা নিলে, কোভিড ভ্যাকসিন নিলে বোধহয় ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই হিসেবে আপনার মতামতটা, কারণ আমরা ধরুন অনেকেই আছি যারা গ্রামে বাস করি, গ্রামের লোকেদের সঙ্গে কথাবার্তা বলি, এই আপনাদের মতামতগুলো পেলে আমাদের খুব সুবিধা হবে এটা বোঝানোতে যে ভ্যাকসিনটা কোনো ক্ষতিকারক নয়, নিতেই হবে। তো এই জন্য আজকে যে এই ধরনের অনুষ্ঠানগুলো যে হচ্ছে, এর পিছনে কিন্তু একটা মানে আপনি বলছেন আমাদেরকে, আমরা ধরুন আরো আজকে ধরুন লোক হয়েছে 129, কি ধরুন আরো বাড়বে, তার অন্তত 4 গুণ লোককে আমরা এই বক্তব্যটা পৌঁছে দিতে পারি। সেই জন্য আপনার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এবং আমরা সবসময় মুখিয়ে থাকি কি আপনাদের কাছে কি শুনবো এবং কিভাবে আমরা নিজেদের জীবনযাত্রা চালিয়ে নিয়ে যাব, যাতে কোভিড থেকে তখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেখান থেকে বাঁচা খুব মুশকিল, কিন্তু বাঁচতে হবে। সেই বাঁচতে কিভাবে বাঁচতে হবে সেটা রাস্তা আপনারা দেখাচ্ছেন, আপনারা সবসময় আমাদেরকে গাইড করছেন। সেজন্য আজকে আমরা খুবই, আমি বলবো যে আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আপনার মতন একজন ডাক্তারবাবুর কাছ থেকে আমরা শুনতে পাবো যে কোভিড সময় কি করা উচিত, কি করা উচিত নয়, এবং যেগুলো কিন্তু আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে শিক্ষিত করবে তাই নয়, আপনার বক্তব্যের মাধ্যমে আমরা ধরুন অন্তত 4 গুণ লোককে শিক্ষিত করতে পারবো। তো সেইটা মাথায় রেখে আমি বলবো, আরেকটা জিনিস আমি অনুরোধ করবো, যেটা ধরুন বারবার এখানে ভাবনা চিন্তাটা আসছে আগের আলোচনাতে, শঙ্করবাবু আগের দিন বলেছিলেন যে আমাদের এখানে যদিও বিশ্বভারতী বেসিক্যালি বাংলা ভারতী হয়ে গেছে, কিন্তু যেহেতু কিছু আমাদের অবাঙালি সহকর্মী, অবাঙালি ছাত্র আছে, তাই আমি অনুরোধ করব যদি কিছুটা সময় অন্তত 5-7 মিনিট আপনার ক্রাক্স, যেটা আপনার বক্তব্যের সাবস্টেন্স, সেটা বলেন। এবং I just request my colleagues, those who are non-Bengali and those who are not Bengali speakers, please bear with us, because our purpose is to reach out to a wider section of the population, where I think Bangla is the best mode of communication. Because of the kind of circumstantial situation in Shantiniketan, I mean, we prefer to speak in Bangla, but I requested Dr. Sarkar to say a few words, the basic points in English, either at the beginning or at the end. And when you respond to the questions, you may resort to English also, so that it is intelligible to those whose mother tongue is not Bangla, or who is not comfortable in following what you will say in Bangla. And I'll just end up with a request
Dr. Sarkar, we normally upload all the lectures in the YouTube so that those who are unable to listen to you today, they can get back to YouTube and listen to your advice. So I think if you don't have any objection, then we can put it in our website, in Visva-Bharati website, for everybody's access. So if you have no objection, I mean, we can carry. We have been doing it. So I think thank you very much. With this, I again express my gratitude to you. Despite being terribly busy, you gave us time, for which we are grateful. And I always end up by saying, by addressing us, you become a member of this paribar, Visva-Bharati paribar. So as member of the Visva-Bharati paribar and as a little older member of Visva-Bharati paribar, I am inviting you to come to Shantiniketan according to your convenience, to spend some time with us when this COVID epidemic, COVID restrictions are withdrawn. এই বলে আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার বাবু। আপনি মহুয়াকে আমি বলবো এরপরে কিভাবে মহুয়া এগোবে। Thank you very ধন্যবাদ much, sir. ভালো থাকুন। I will take the opportunity to introduce our speaker by giving a short biodata. Dr. Diptendra K is a consultant surgeon, a surgical oncologist, and he was the university topper in MBBS and received gold medal in both MBBS as well as in MS. He received the B. Ramamurthy Award in surgery from the National Board of Examination, being the All India topper in surgery. And he is probably the only Indian to top the prestigious FRCS exam in the world, and was honored by the Royal College with the coveted GBOMG award. And in 2011, he became one of the youngest professor of surgery at IPGMER, which is popularly known as the PG Hospital. And he founded in 2000 that the SSKM Hospital, the country's first dedicated breast service center, and which is a very reputed one in the world. He is presently the honorable member of the Governing Council of Association of Surgeons of India, and he is presently tutor examiner with the Royal College of Surgeons of Edinburgh. আমরা গর্বিত আপনার মতো একজন ব্যক্তিত্বকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। And before we move to listen to you again, I will request some of you have not muted yourself, so please do mute yourself and have help us to have a better hearing to our reputed speaker today. And please give your questions in the chat box, and at the end of the lecture given by sir, the speaker, Dr. Anirban Dasgupta will take all the questions to our speaker, and then he will be answering the question. So it's a modest and humble request to whoever is speaking. Pranab Kumar Bishwas, I think, please mute yourself. Shohil, Mousumi Murmu, Pronish Chaudhuri, please mute yourself. Otherwise, from the host, you will be muted. It's a request to all of you. So, speaker sir, please go ahead. Now the floor is yours. Thank you very much, Honorable Vice Chancellor, sir, Dr. Shankar Majumdar, Ms. Mohua Banerjee, and all the students and staffs and their family members who have been kind enough to join today in the afternoon. It's not really a wonderful afternoon here out in Calcutta with a lot of rain pouring out. And there had been a lot of meeting right from the morning on about COVID in my institute, because we started the pathological autopsy 3 days back. And we had the privilege to dissect the body of 2 patients in 2 consecutive days. And we are trying to decipher out things if we can in the next, say, around couple of weeks' time. So what I am going to do to you today is take you through a journey of what is COVID. And believe me, at the outset, I must confess that all of us were as ignorant as we are today about COVID. And this is a disease about which we have learned only in last 17 or 18 months. We didn't know anything about it except the fact that there is a virus which is known as the coronavirus. And in my curriculum as an MBBS student,
I must confess amongst all of you, I didn't even read anything about coronavirus because it's just only a small paragraph, and my seniors told me it's not even an important short note. So nobody ever cared to know about the coronavirus, and just now suddenly we all knew about it. I mean, you don't think that doctors are far more intelligent and more knowledgeable about this virus. We are as ignorant as all normal citizens are. And the second fact is that thank you very much for the invite. I happen to have a small little house in Shantiniketan, which I got around a decade back, and I just on 16th of March, just before the pandemic, I was there, and then in January, when I returned back to my house, I couldn't trace my house because nature has overpowered everything. মানে গাছে পুরো জায়গাটা এমন ঢেকে গেছিল যে জানুয়ারি মাসে আমাকে 3 দিন সময় লেগেছিল গাছের লতাগুলো ছাড়িয়ে আমার বাড়িটা ভেতরটা দেখতে. So this is what nature has taught us in the last 17 or 18 months. And that was possibly the pure virgin nature which I could witness in front of my house at Shantiniketan. Now coming back to the topic, which I would insist mostly in Bengali, and if there is somebody who asks me a question at the end of the whole discussion, I would answer the questions in whatever language, Bengali or Hindi or English, whatever you choose to. তো প্রথমে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি. মানে আমরা ঠিক এখনকার থেকে গত বছর সেপ্টেম্বরে যদি একটা মিরর ইমেজ টানি, তাহলে দেখবো গত বছরও এই সময় সেপ্টেম্বর মাস নাগাদ আমাদের 3000-এর কাছাকাছি দৈনিক সংক্রমণ পশ্চিমবঙ্গে ছিল. ভারতবর্ষেও ওরকম 50 থেকে 70,000-এর মধ্যে ছিল, এবং এখনো প্রায় একই জায়গায় আছে. তাহলে আমরা একটা জিনিস বলতে কি বাধ্য হব যে না, প্যান্ডেমিকটা একই জায়গায় আছে, তো তাহলে কি এটা চলে যায়নি? ব্যাপারটা এখন যেরকম, মানে গত বছর সেপ্টেম্বর মাসে আমরা একটা 20 তলার বাড়ি উঠছিলাম, হাঁটতে হাঁটতে 3 তলায় পৌঁছেছিলাম, তখনও পিকটা আরো 1.5 মাস বাদে এসছে। আর এখন আমরা ওই 20 তলা বাড়ি থেকে নামছি, 3 তলায় এসে দাঁড়িয়েছি। অর্থাৎ আমার পজিশনটা 3 তলায়, কিন্তু তখন সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল, আর এখন সংক্রমণ নিম্নমুখী। তাহলে দুটো নিম্নমুখী জায়গার একটা সংযোগ স্থল হচ্ছে আজকে 17ই জুন 2021। তো দৈনিক সংক্রমণ এরকম জায়গায় ছিল, আর আমরা কেস পজিটিভিটির দিকে যদি দেখাই, যে আমরা গত বছর এই সময় দৈনিক আমাদের সংক্রমণ ছিল 12 থেকে, মানে সেপ্টেম্বর মাসে 12 থেকে 13%, সেটা এখন 5.5%, মানে প্রায় 7% রিডাকশন হয়েছে দৈনিক সংক্রমণে। আজকে একটু আগে আমরা একটা মিটিং করছিলাম এসএসকেএম এর কোভিড স্ট্র্যাটেজি নিয়ে, তাতে আমরা এসএসকেএম এ গত 7 দিনের ডেটা দেখছিলাম, যে দৈনিক ডেটা সারা কলকাতাবাসী বা তার আশেপাশের শহরতলির ওইরকম 7 থেকে 7.5%, আর এসএসকেএম এ যারা ভর্তি হচ্ছেন তাদের ক্ষেত্রে 2.5%। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন এটাই আসতে পারে যে তাহলে কি আমরা দ্বিতীয় ঢেউ থেকে নেমে গেছি? এটাই প্রথম প্রশ্ন। এবং এটাই আমি নিশ্চিত যারা ছাত্রছাত্রীরা যারা বাড়িতে আটকে আছেন, রতনপল্লী আড্ডায় বসতে পারছেন না, চপ খেতে পাচ্ছেন না, তারা এই প্রশ্নটা ভাবছেন যে কবে আবার রতনপল্লীতে ফেরত যাব, আর ওই যে দোকানের সুন্দর বিভিন্ন ধরনের চপ পাওয়া যায় সেইখানে দাঁড়িয়ে আবার চপ খাবো, মুড়ি খাবো, সেটা কবে সম্ভব? উত্তরটা হচ্ছে যে আমি বিশ্বাস করতে চাইছি যে আমি এই সংক্রমণের ঢেউ থেকে নেমে আসছি, কিন্তু বিশ্বাস করতে চাইলেও এখনো পর্যন্ত খুব কনভিকশন নিয়ে এটা বলতে পারছি না যে আমরা দ্বিতীয় ঢেউ থেকে নেমে গেছি। কেন এইটা আমি কনভিকশন নিয়ে বলতে পারছি না? আবারও পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। এই দ্বিতীয় ঢেউ যখন পশ্চিমবঙ্গে এসেছিল, আমি ভারতবর্ষের প্রেক্ষিতে পরে আসছি, যখন পশ্চিমবঙ্গে এসেছিল তখন দেখবেন মূলত পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে প্রায় দৈনিক 4000 থেকে কাছাকাছি একটা দৈনিক সংক্রমণ করছিল, সেটা এখন 200-এ নেমেছে। অর্থাৎ
প্রায় দেখবেন 90%-এর ওপর 95% রিডাকশন হয়েছে কেস দৈনিক পরিসংখ্যানে কলকাতাতে। উত্তর 24 পরগনাতে 80%-র কাছে। কিন্তু আপনি যদি বোলপুরের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা কিন্তু 40-50% রিডাকশন ঘটেছে। এখনো পর্যন্ত 80-90% রিডাকশন ঘটেনি, যেটা ঘটলে আমি খুব খুশি হতাম। অর্থাৎ পূর্ব মেদিনীপুর কলকাতা প্রায় পাশাপাশি হাঁটছে। আমরা কিন্তু প্রথম ঢেউয়ের সময় পূর্ব মেদিনীপুরে আমার যারা ছাত্রছাত্রীরা ওখানকার কোভিড হসপিটালে কাজ করছিলেন তারা বলেছিলেন, ওই স্যার গিয়ে দেখতাম দুটো পেশেন্ট কোনার দিকে বসে আছে, প্রায় কোভিড নেই। আমি নিশ্চিত গত বছর বোলপুরেও সেটা হয়েছিল। কিন্তু এই বছরে আমরা এটা দেখছি যে প্রায় সব হসপিটালই ভরে গেছে। এবং আমাদের যেহেতু জেলাতে স্বাস্থ্য ব্যবস্থা যতই কলকাতার সমান আমি টানার চেষ্টা করি না কেন, অত ভেন্টিলেটর নেই। সুতরাং এখনো পর্যন্ত সব জেলাই যে এর থেকে বেরিয়ে এসছে সেটা আমরা বলতে পারছি না। এবং এই ৩,৫০০ যে দৈনিক সংক্রমণ ঘটছে তার মধ্যে কেবলমাত্র 500 কিন্তু কলকাতা এবং উত্তর 24 পরগনায়, ৩,০০০ কেস কিন্তু জেলাতে আছে। সুতরাং কলকাতা অনেকটা নেবে এলেও জেলা যে মুক্ত হয়নি এটা কিন্তু পরিসংখ্যানে পরিষ্কার। সেই কারণে আমাদের এই লকডাউনটা 15 দিন আরো এক্সটেন্ড করার প্রয়োজন ছিল। এবং আমি নিশ্চিত জুলাই মাসের প্রথম দিকে যারা এই লকডাউন এক্সটেনশন নিয়ে ভাবেন অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা, তারাও হঠাৎ করে লকডাউন তুলে দেবে না। তারা হয়তো আস্তে আস্তে 10%টাকে 50%, লোকাল ট্রেনটাকে আরেকটু বাড়িয়ে ধাপে ধাপে যাবে। আবারও ভাববেন না এটা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মস্তিষ্ক প্রসূত একটা মডেল। আপনি ইংল্যান্ডের মডেলটা যদি দেখেন তাহলে দেখবেন ওরা গত বছর 17ই ডিসেম্বর যখন ওরা সেকেন্ড পিকের মধ্যে ঢুকছিল তখন ওরা লকডাউন ডিক্লেয়ার করে। ওরা আলটিমেটলি 21শে জুন চতুর্থ ধাপের লকডাউন থেকে বেরোনোর কথা ভেবেছিল, সেটাও 1 মাস এক্সটেন্ড করেছে। এই পিরিয়ডের মধ্যে কিন্তু তাদের জনসংখ্যার প্রায় 70% মানুষকে তারা ভ্যাকসিন দিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের পরিসংখ্যান যদি দেখেন তাহলে 14-15% পপুলেশন এখনো পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে। আইসিএমআর কখন বলেছে যে পুরো খুলে দেওয়া সম্ভব, এই পরিসংখ্যানটা সব ছাত্র বন্ধুরা মাথায় রাখবেন। এবং আপনি যেটা খবরের কাগজে বা টিভি মিডিয়াতে যাই দেখুন না কেন, এটি যে রাজনৈতিক ব্যক্তিত্ব এটা ডিক্লেয়ার করুন না কেন, মূল ভিত্তিটা কিন্তু WHO থেকে আইসিএমআর, সেখান থেকে কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা, সেখান থেকে ডিক্লারেশন হয়। কি বলা হয়েছে না, একটা পার্টিকুলার জায়গায় যদি 70% টার্গেট পপুলেশনকে ভ্যাকসিনেট করে হয়ে থাকে এবং সেখানে সংক্রমণের হার দৈনিক 2% নিচে নেমে আসে, তাহলে একমাত্র সেই জায়গাটাতে কমপ্লিট আনলকিং সম্ভব। এখনো পর্যন্ত যদি তাকিয়ে দেখেন দৈনিক সংক্রমণ অনেক জায়গায় 2%-র কাছে নামলেও ভ্যাকসিনেশনে আমরা এখনো অনেকটা ধাপ আগে আছি। সুতরাং দুটোকে ক্রাইটেরিয়াকে যদি মিট করি, আমরা কিন্তু সম্পূর্ণ অনুমোচিত হয়ে মাস্ক ফেলে 3 জুলাই রতনপল্লীতে ইয়ার্কি ঠাট্টা মারবো আর চপ খাবো বা চা খাবো, এরম সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। আমাদের আরো 1 মাস থেকে 1.5 মাস এই অনুশাসনের মধ্যে যেতে হবে। এবং এই অনুশাসনটা যদি আমরা স্ট্রংলি করতে পারি তাহলে হয়তো আমরা একটা সময় দুর্গাপুজোর সময় হয়তো অনেকটা উন্মোচিত হতে পারবো এবং সামনে বছর হয়তো আমরা মাস্কটা খুলতে পারবো। WHO এই মুহূর্তে যিনি চিফ সায়েন্টিস্ট তিনি একজন ভারতীয়, তার নাম হচ্ছে সৌমিয়া স্বামীনাথন। তিনি কি বলছেন, আবার এই বক্তব্যগুলো সব পরিসংখ্যান ভিত্তিক। বক্তব্যটা হচ্ছে আগামী 6 থেকে 8 মাস তিনি বলেছেন এই প্যান্ডেমিকের সবচেয়ে ক্রিটিক্যাল ফেজ। আর আমি সেই শব্দটাকে এক্সটেন্ড করে বলছি যে গত 1000 বছরে আগামী 6 থেকে 8 মাস সবচেয়ে ক্রিটিক্যাল ফেজ মানব সভ্যতার ক্ষেত্রে। তার কারণ এই সময় আমরা হয় পুরোটা বেরিয়ে আসতে পারি অথবা আমরা আরেকবার গহ্বরের মধ্যে ঢুকে যেতে পারি। এবং গহ্বরের মধ্যে যে আমরা ঢুকে যেতে পারি তার প্রাথমিক বেশ কিছু প্রমাণ কিন্তু বহু জায়গায় রয়েছে। তাহলে প্রশ্নটা আসবে যে এই প্যান্ডেমিকের শেষ কোথায়?
এই আনসারটাই সবাই নিশ্চয়ই প্রথমে জানতে চাইবেন। এর উত্তর এক কথায় বলা সম্ভব নয়, কিন্তু আমরা যদি সম্ভাবনার মধ্যে তাকিয়ে দেখি কি কি সম্ভাবনা আমাদের সামনে আছে। ধরুন আমরা যদি টাইম মেশিনে ফেরত চলে যাই 2020 জুন মাসে 1920 সালের জুন মাসে যখন স্প্যানিশ ফ্লু শেষের দিকে এসেছে, যদি সেই সময় ভ্যাকসিন থাকতো, যদি সেই সময় লকডাউন হতো, যে দুটোর একটাও সেই সময় এক্সট্রিম ভাবে হয়নি, কেবলমাত্র মাস্ক হয়েছিল এবং আধুনিক কোনো চিকিৎসা বিজ্ঞানের হাতিয়ার তখন ছিল না, তখন আমরা দেখেছিলাম পৃথিবীর বুকে রাফ এস্টিমেট, কারণ তখন তো আরটিপিসিআর হতো না, রাফলি মৃত্যু দেখতো লোকে, তখন 5 কোটি পৃথিবীর জনসংখ্যার মৃত্যু ঘটেছিল। আর আজকে যখন আমরা লকডাউন, যেটা আমাদের কারোর পছন্দ নয়, আত্মশাসন বলুন, লকডাউন কারোর পছন্দ নয়, ছাত্রছাত্রীদের তো একেবারেই পছন্দ নয়, এবং ভ্যাকসিনেশন, যে দুটোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেইটা যদি আমরা স্ট্রংলি যতটা ইমপ্লিমেন্ট করেছি, এখন কিন্তু বিশ্বে মৃত্যুর সংখ্যা 40 লক্ষ। অর্থাৎ আমরা কিন্তু 5 কোটিটাকে 40 লক্ষে নামাতে পেরেছি, অর্থাৎ 4.5 কোটি মৃত্যু বাঁচাতে পেরেছি। সুতরাং দূর থেকে যেটা মনে হচ্ছে কি লাভ হলো, লাভ বিরাট হয়েছে। 4.5 কোটি মানুষের মৃত্যু বাঁচানো, এটা কিন্তু সম্ভব হতো না যদি না আমরা একটা সাডেন লকডাউনে যেতাম, যদি না আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে হাতিয়ার করতাম, যদি না আমরা ভ্যাকসিনের মধ্যে যেতাম। সুতরাং এই মুহূর্তে আপৎকালীন এই হিসেবে লকডাউন বা মাস্ক যতটাই ইম্পর্টেন্ট হোক না কেন, আমাদের মেন স্ট্রেসটা কিন্তু ভ্যাকসিনের উপর। আবার আমি ফেরত চলে যাই 1920 জুন মাসে। ধরুন ভ্যাকসিন নেই, তাহলে সেই সময় প্যান্ডেমিকটা কি করে শেষ হয়েছিল? একটা ভাইরাস, ধরুন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের নর্মাল একটা প্যান্ডেমিক বা অতিমারির সময় কিভাবে কাজ করে। এই ভাইরাসটা নর্মাল যখন আমার শরীরে ঢোকে, সে কিন্তু এই উদ্দেশ্য নিয়ে ঢোকে না যে সে আমাকে ধ্বংস করবে বা আমার মৃত্যু ঘটাবে। যেমন ইবোলা ভাইরাস, যার ক্ষেত্রে 40 থেকে 50% ক্ষেত্রে মৃত্যু ঘটে, সেটা কিন্তু আফ্রিকা থেকে ভারতবর্ষে পৌঁছয় না, কারণ আক্রান্তের প্রায় 50% মানুষ 5 থেকে 7 দিনের মধ্যে মারা যায়। কিন্তু এই যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লো, তার কারণ হচ্ছে আক্রান্তের কেবলমাত্র 1% মানুষ মারা যায় এবং প্রথম 5 দিনে তাদের সামান্য জ্বর ছাড়া আর কিছু ঘটে না। যদি এটা না ঘটতো তাহলে কিন্তু এইটা এক জায়গায় আটকে থাকতো। যেহেতু একটা সামান্য জ্বর, একটা সামান্য খুকখুকে কাশি, সেইটা উহানে একজনের হয়েছিল, সে একটা ফ্লাইট ধরে নর্থ ইটালিতে পৌঁছে গেল, অর্থাৎ একটা 6 ঘন্টার এয়ার ট্রাভেলে উহান থেকে সেটা পৌঁছে গেল নর্থ ইটালি, নর্থ ইটালি থেকে সেটা পৌঁছে গেল ইংল্যান্ড একটা 2 ঘন্টার ফ্লাইটে, আর ইংল্যান্ড থেকে একটা 8 ঘন্টার ফ্লাইটে সেটা ঢুকে গেল কলকাতা বা দিল্লির মধ্যে। অর্থাৎ গ্লোবালাইজেশনের যুগে এটা বুঝতে হবে যে একটা ভাইরাস কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে আন্তর্দেশীয় থেকে আন্তর্জাতিক ভাইরাস হয়ে যায়। সুতরাং এই কারণে লকডাউনটা বা ইন্টারজোনাল মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড রাখা অত্যন্ত জরুরি। তা সত্ত্বেও যত অতিমারি এগোবে ভাইরাস চেষ্টা করবে নিজেকে বাঁচিয়ে রাখার। এই যেমন উত্তরাখণ্ডের এক মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন, ভাইরাস বাঁচতে চায়, মানে সেইটা দেখে অনেকে তার শেষ অংশটুকু দেখে অনেক হাসির কথা বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি যেটা বোঝাতে চেয়েছেন যে ভাইরাস কখনো মরতে চায় না, ভাইরাস সেই শব্দই বলতে চায়, দাদা আমি বাঁচতে চাই, এবং বাঁচতে চাওয়ার জন্য সে চেষ্টা করে বেশি ইনফেক্টিভ হবে কিন্তু লেস ফেটাল হবে, অর্থাৎ সে আমার সাথে আপনার একটা সহাবস্থান চাইছে। 1920 জুনে সেই সহাবস্থানের জায়গায় ভাইরাসটা পৌঁছে গিয়েছিল, সেই জন্য স্প্যানিশ ফ্লু শেষ হয়েছিল। অর্থাৎ ভাইরাস তার ক্ষমতা হারিয়েছিল, তার সাথে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়েছিল।
আধুনিক যুগে 2021 সালে ভাইরাস কবে তার ক্ষমতা হারাবে তার উপর আমরা বসে থাকতে পারি না, আর হার্ড ইমিউনিটি কবে আসবে তার উপরেও আমরা বসে থাকতে পারি না। অর্থাৎ আমাদের হার্ড ইমিউনিটিটাকে ন্যাচারাল না করে সিনথেটিক করতে হবে। এবং সুতরাং আমাকে যদি সিনথেটিক ইমিউনিটি আনতে হয়, সেটা আক্রান্ত হয়ে আমেরিকার কিছু পাগলের মতো পাবে গিয়ে জড়িয়ে ধরে মদ খেয়ে আক্রান্ত হয়ে হার্ড ইমিউনিটি আনাটা হাস্যকর। আধুনিক যুগের হার্ড ইমিউনিটি মানে পাবে গিয়ে মদ্যপান করে জড়িয়ে ধরা নয়, আধুনিক যুগের হার্ড ইমিউনিটি ভ্যাকসিন থেকে আসে। সুতরাং আমাদের নেক্সট পর্যায়ের আলোচনাটা এই জায়গাতেই থাকবে যে ভ্যাকসিন কি, ভ্যাকসিন ক ধরনের এবং ভ্যাকসিন আমাদের কতটা উপকার করে। এবার আমরা যদি তাকিয়ে দেখি ভ্যাকসিন কি না, প্রথম ধরুন আমি একটা ভাইরাসকে নিলাম, যেটা ভারতবর্ষের নিজস্ব তৈরি ভ্যাকসিন, যেটাকে আমরা বলি, সবাই জানেন, কোভ্যাক্সিন, এবং আপনারা সবাই জানেন যে এটা একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। প্রকল্পটা কিভাবে কাজ করে না, এই ধরনের ভ্যাকসিন একটা আপৎকালীন সিচুয়েশনে যাদের দেশে এই টেকনোলজি আছে তারা তৈরি করেন, যেমন ভারতবর্ষ তৈরি করেছে, চীনও তৈরি করেছে। কিভাবে কাজটা করে না, এই আমি একটা ভাইরাস, ধরুন আমি অনির্বাণ বাবুর ছবি দেখতে পাচ্ছি, আমি ধরে নিচ্ছি ওনার কোভিড নেই, কিন্তু আমি অনির্বাণ বাবুর গলা থেকে এই ভাইরাসটা কালেক্ট করলাম, এইটি সেই ভাইরাস। তারপরে আমি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে এই ভাইরাসের যে ইম্পর্টেন্ট স্পাইক প্রোটিন বা যেগুলো ইমিউন আমাকে অ্যাটাক করতে পারে সেগুলোকে নির্জীব করে দিলাম, এবং নির্জীব করে দেওয়ার পরে আমার শরীরে এটা ঢুকিয়ে দেওয়া হলো। এবার তার বিরুদ্ধে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হলো, এবং পরবর্তীকালে যখন সংক্রমণ ঘটবে তখন এই ভাইরাসটিকে এই অ্যান্টিবডি ধ্বংস করবে। এটাই হচ্ছে মূল পন্থা। এবার নেক্সট ভ্যাকসিন কি এলো না, পরবর্তী ভ্যাকসিন যেটা এলো সেটাকে বলা হয় ভেক্টর ভ্যাকসিন, মানে যেটা অ্যাস্ট্রাজেনেকা বলুন, স্পুটনিক বলুন, জনসন এন্ড জনসনের ভ্যাকসিন, এগুলো কিন্তু সবাই সমগোত্রীয় ভ্যাকসিন। কেউ যদি বলে আমি 95% আর ও 70%, এগুলো সর্বৈব মিথ্যে কথা। মোটামুটি সবাই 65 থেকে 75-এর কাছাকাছি এদের প্রোটেকশন রেট থাকবে। কিভাবে করা হয় না, আমি এক্ষেত্রে ওই ভাইরাস, যেটা ধরুন এই ভাইরাসটা আমার হাতের কাছে রয়েছে, তো এই ভাইরাসটার দিকে আমি তাকিয়ে আছি, যেটা আমি কোভ্যাক্সিনের ক্ষেত্রে ডাইরেক্টলি একজনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সেটা আমি এক্ষেত্রে ঢোকালাম না। আমি এর ডিএনএ কপিটাকে চিনে নিলাম, অর্থাৎ জিন সিকোয়েন্সটাকে চিনে নিলাম। এবার আমি ভাইরাসটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে এর যে ছাঁচ, সেই ছাঁচটাকে নিয়ে নিলাম। এই ছাঁচটা ওই ভাইরাসের ছাঁচ থেকে তৈরি করা ছাঁচ। এবার আমি তার সাথে কি নিলাম না, আমি অ্যাডেনো ভাইরাস নিলাম, এবং অ্যাডেনো ভাইরাসটাকে গায়ে এই ছাঁচটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমি বডির মধ্যে এটা ইনজেক্ট করে দিলাম। যাওয়ার পরে অ্যাডেনো ভাইরাস তার ক্ষমতা আস্তে আস্তে চলে গেল, পড়ে রইল ছাঁচ। এই ছাঁচটা আমার বডিতে অনেক অংশে অ্যান্টিবডি প্রোডাকশন করাবে। অর্থাৎ ব্যাপারটা অনেকটাই রাখুন। অনেকেই প্রশ্নটা করেন যে কোভ্যাক্সিন দাম বেশি কেন, কোভ্যাক্সিনের প্রোডাকশন কম কেন, আর কোভিশিল্ডের প্রোডাকশন বেশি কেন। কোভ্যাক্সিন হচ্ছে শ্রীনিকেতনের হাতে তৈরি করা, প্রতিদিন হাতে হাতে তৈরি করা শাড়ির ছুঁচ, একটা কাঁথার তৈরি। সুতরাং ওটা তৈরি করতে হাতে হাতে তৈরি করতে হয়, এবং ভাইরাসটা নিয়ে ভাইরাসটাকে নির্জীব করে বডিতে ঢোকাতে হয়। আর কোভিশিল্ড বা স্পুটনিক বা জেএনজের ভ্যাকসিন একটু উন্নত প্রযুক্তির। তার লাভটা কি, এই নয় যে প্রোটেকশন বেশি, ওর লাভটা হচ্ছে যে ওটা সন্দেশের ছাঁচের মতন, অর্থাৎ আমি সন্দেশের ছাঁচে মারলাম, সন্দেশটা ফেললাম। বা শাড়িটা আমি হাতে কাঁথা প্রিন্টেড না করে আমি একটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ছাঁচে ফেললাম, যার ফলে প্রোডাকশন অনেক বেশি করা সম্ভব। সেই জন্যে তার প্রোডাকশন বেশি হয় এবং সেই জন্য তার কস্টটা বেশি হয়। কিন্তু উপকারীর দিক থেকে যদি দেখেন, দুটোই ওই 65 থেকে 75% রেঞ্জের মধ্যে থাকে। আর তৃতীয় ভ্যাকসিন কি, যেটা আমেরিকা থেকে ফাইজার তৈরি করেছে বা মডার্না তৈরি করেছে, এই কোনো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স ভ্যাকসিন। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের যে ভ্যাকসিনগুলো আছে এগুলো অত্যন্ত খারাপ ভ্যাকসিন, তা কিন্তু নয়। আমরা আবার ফেরত যাই সেই ভাইরাসটায়, যেটা কোভ্যাক্সিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম। এক্ষেত্রে আমি কি করছি, ভাইরাসটাকে নিচ্ছি না, কেবলমাত্র ভাইরাসের ছাঁচটাকে নিচ্ছি, অর্থাৎ আরএনএটাকে নিচ্ছি।
সেটাকে একটা অয়েল ড্রপলেটের মধ্যে সাসপেন্ড করে দিচ্ছি, অথবা একটা ন্যানো পার্টিকেলের মধ্যে সাসপেন্ড করে দিচ্ছি। এইবার আমি বডিতে ইনজেক্ট করছি, বডিতে গিয়ে কোভিশিল্ডের ক্ষেত্রে অ্যাডেনোভাইরাস ক্যারিয়ার, আর এর ক্ষেত্রে অয়েল ড্রপলেটটা বা ন্যানো পার্টিকেলটা ক্যারিয়ার। সে বডিতে গিয়ে ডিসলভ হয়ে গেল, পড়ে রইল ছাঁচটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ঢুকে তৈরি করলো অ্যান্টিজেন, তার বিরুদ্ধে তৈরি হলো অ্যান্টিবডি, পরবর্তীকালে যখন সংক্রমণ ঘটলো অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হয়ে ভাইরাসটা মারা গেল। এবার প্রশ্ন এইটা এসছে, পরবর্তী প্রশ্ন আমি নিশ্চয়ই ছাত্রছাত্রীরা এটাই বলবেন যে আপনি এই কথাটা বলছেন, আপনি জানেন আমার পাশের বাড়ি নিজের চোখে আমি দিদিমাকে দেখেছি 2টো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড হলো এবং তাকে হসপিটালে ভর্তি করতে হলো। এর তাহলে আপনি বলছেন যে ভ্যাকসিন কাজ করে, অথচ কোভিড হলো, কোভিডের পরে তাকে ভর্তি করতে হলো। এবার পরিসংখ্যান বা বিজ্ঞানটাকে ভালো করে বুঝুন। 100 জন ব্যক্তিকে যদি এই ভ্যাকসিন, এই যে কোনো ভ্যাকসিন দেওয়া হয়, রাফ অ্যাভারেজ 70 জনের ক্ষেত্রে কোভিডটা হবে না, আর 30 জনের ক্ষেত্রে কোভিডটা হবে, কিন্তু মাইল্ড ফর্মে হবে, আর 0.02% ক্ষেত্রে মৃত্যু ঘটতে পারে। আমি আরেকটু সহজ করে নিই। ধরুন আমি আপনাকে বলছি রতনপল্লীতে 1000 জন ব্যক্তিকে আমি ভ্যাকসিন দিলাম না, আর শ্রীনিকেতনের 1000 জন ব্যক্তিকে আমি ভ্যাকসিন দিলাম। রতনপল্লীতে 1000 জন ব্যক্তিকেই আমি কোভিডে আমি এক্সপোজ করলাম, আর শ্রীনিকেতনের 1000 জন ব্যক্তি যারা কোভিড ভ্যাকসিন নিয়েছেন তাদেরও এক্সপোজ করলাম। রতনপল্লীর ক্ষেত্রে মৃত্যু ঘটবে 30 জনের, আর শ্রীনিকেতনের ক্ষেত্রে মৃত্যু ঘটবে 1 জনের, অর্থাৎ 29 গুণ মৃত্যু রিডাকশন হলো। সেটা যখন একটা বৃহত্তর পার্সপেক্টিভে দেখব, তখন সেই মৃত্যু হারটা অনেকটা কমে আসবে। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা হচ্ছে প্রথম যারা এই দেশে ভ্যাকসিন নিয়েছিলেন, দ্বিতীয় ঢেউতে কিন্তু তাদের মৃত্যুর সংখ্যা অনেক কম। যেসব ডাক্তারদের মৃত্যু ঘটেছে আপনারা খবরের কাগজে দেখেছেন, আমরা আইএমএর তরফে বা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সংগঠনের তরফ থেকে নিয়েছি, এদের 90% ক্ষেত্রে কিন্তু এরা ভ্যাকসিন নেননি, ডাক্তার হয়েও এই ট্র্যাপে পা দিয়েছেন এবং ভ্যাকসিন নেননি, কারণ তারা ভ্যাকসিনে বিশ্বাস করেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের মৃত্যু ঘটেছে। এমআর বাঙুরে এই স্টাডিটা, যেটা লাস্ট স্টাডি হয়েছে, তাতে দেখা গেছে ভ্যাকসিন নিয়ে মৃত্যুর সম্ভাবনা কেবলমাত্র 2 থেকে 4 জনের হয়েছে 2টো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে। ম্যাক্সিমাম ইমিউনিটি 2টো ডোজ নেওয়ার পরে তার 2 সপ্তাহ বাদে আসে। গ্যাপটা নিয়ে আমি আলোচনা, আপনারা কোয়েশ্চেন করলে তখন উত্তর দেব। যখন আমি এই কথাটা বললাম, তখন নিশ্চয়ই আমার এই 150 জনের ছাত্রছাত্রীর মধ্যে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন জিনিস পেয়েছেন যে এই ভ্যাকসিনটি একটি খুব ক্রুড জিনিস, এবং এই ভ্যাকসিনটি নেওয়ার ফলে আমার ব্রেনে এমন একটা চিপ ঢুকবে যাতে বিল গেটস আমেরিকায় বসে আমি রতনপল্লীতে চপ খাচ্ছি নাকি অমৃতসরের ঘুরতে গেছি সেটাও বুঝতে পেরে যাবে। আপনাকে প্রথমেই বলি, এই ভ্যাকসিন টেকনোলজিটা এত পরিষ্কার যে আপনি যে আরএনএ সিকোয়েন্সটা ঢোকাচ্ছেন সেই সিকোয়েন্সটা WHO থেকে পাওয়া যায়। এই মুহূর্তে পৃথিবীর বুকে 250টা ডিফারেন্ট ভ্যাকসিনের ওপর ট্রায়াল চলছে, এবং তার পেছনে এক একজনের পেছনে জানবেন কিছু না হলো 2000 জন লোক ইনভলভ। সুতরাং এতগুলো লোককে এত বড় একটা মিথ্যে কথা চেপে রাখা অসম্ভব। তার চেয়েও বড় কথা, কেউ আরএনএ টেকনোলজিতে বানাচ্ছে, এই যে জাইকোভিড বলে এসছে সে ডিএনএ প্লাজমিড ভ্যাকসিন বানাচ্ছে, কোভ্যাক্সিন ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করে বানাচ্ছে, কোভিশিল্ড ভেক্টর ভ্যাকসিন বানাচ্ছে। সবকটা ডিফারেন্ট টেকনোলজি, এবং সবকটা টেকনোলজি তো এই কমন চিপ ঢোকানো সম্ভব নয়। সুতরাং কখনোই বিল গেটস চাইলেও আমার ব্রেনটাকে ট্র্যাক করতে পারবে না। এটা সম্পূর্ণ হাস্যকর। সেই 19 শতাব্দীতে গাছের সঙ্গে মহিলার বিবাহ দেওয়ার মতো একটা অদ্ভুত কল্পনাপ্রসূত ঘটনার বই আর কিচ্ছু নয়। আর একটা জিনিস যেটা আমার এক ঘনিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব আছেন, তিনি আমাকে মাঝে মধ্যেই পাঠান, এবং গতকালও আমার সাথে আরেকজন ব্যক্তিত্ব বিজ্ঞান ভিত্তিক, সে আমাকে প্রমাণই করে ছাড়বেন যে এই ভ্যাকসিন নিলে নাকি 2 বছর বাদে এই প্যান্ডেমিকটা আরো খারাপভাবে ফেরত আসবে।
ফ্রান্সের একজন নোবেল লরিয়েট এটা বলেছেন, যদিও পরে ওটাকে প্রমাণিত হয়েছে যে এটা সম্পূর্ণ ফেক, কিন্তু আমরা যারা বিজ্ঞানে বিশ্বাস করি আমরা ফেককেও ফেক ভাবি না, সত্যকেও সত্য ভাবি না, যতক্ষণ না তার ডেপথে ঢুকে বুঝি। মানে ব্যাপারটা কিরকম, এখানে তো অনেকে আছেন, আর্টসের ছাত্রছাত্রী আছেন, অনেকে বিজ্ঞানের ছাত্রছাত্রী আছেন। তো আমি সবসময় বলি যে পৃথিবীটা পারসেপশনে চলে, অর্থাৎ ধরুন আমাদের মধ্যে আমরা পাঁচজন, যারা বিজ্ঞান, যারা আর্ট, যারা সাহিত্য, বিভিন্ন লোক একটা পার্কে বসে আছি, এবং যদি পার্কে বসে থাকি, আমার সামনে যদি একটা আপেল গাছ থেকে পড়ে, যিনি আপেল খেতে ভালোবাসেন তিনি আগে তুলে আপেলটা খেয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। যদি ওখানে আইজাক নিউটন বসে থাকে, সে ভাববে আপেলটা উপর থেকে নিচে পড়লো কেন। যদি ওখানে একটা আর্টের ছাত্র ভাবে, সে ভাববে যে আমি একটা অপূর্ব ছবি আঁকবো আপেল গাছের, এবং তাতে লাল আপেলটা কি করে গ্রিনের শেডের সাথে অভিব্যক্তি ঘটাবে সেটা ভাববো। সাহিত্যের ছাত্রছাত্রী ভাবতে পারেন এই আপেল থেকেই অ্যাডাম আর ইভের জন্ম, অর্থাৎ পুরোটাই পারসেপশনের ব্যাপার। সুতরাং পারসেপশনের ব্যাপারে যখন হয়, আমি নিজেকে বলি যে ফেকটা ফেক নয়, ট্রুথটা ট্রুথ নয়, পুরোটাই পারসেপশন, এবং সেই জন্য এটাকে কাটা ছেঁড়া বা অটোপসি করা দরকার। এই যে ফেনামিনানটা, এই ফেনামিনানটার নাম হচ্ছে ADE, অর্থাৎ বলা হয় যে কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিন পরবর্তীকালে বুমেরাং হয়ে ফেরত আসে। কোথায় পাওয়া গেছে এটা? এটা পাওয়া গেছে হচ্ছে, প্রথমে পাওয়া গেছে হচ্ছে ডেঙ্গুর যেখানে ট্রায়াল হয় ফিলিপিন্সে, দেখা যায় পরবর্তীকালে ভ্যাকসিন নেওয়া 10 জনের মৃত্যু ঘটে, মানে 6 মাস বাদে। এই যে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট মেকানিজমটা হচ্ছে তখনই ঘটে যখন একটা স্ট্রেন কমপ্লিটলি চেঞ্জ হয়ে, অর্থাৎ রাম যদু হয়ে যায়, যদু রহিম হয়ে যায়। অর্থাৎ আমার বডিতে রামের বিরুদ্ধে ভ্যাকসিন দিলেন, আমার বডিতে অ্যান্টি রাম ভ্যাকসিন তৈরি হয়ে আছে। এবার রাম 6 মাসের মধ্যে যদু হয়ে গেছে, এবার সে আমার বডিতে ঢুকলো, আমার বডির অ্যান্টিবডি যদুকে চিনেছে, কিন্তু যদুকে ধ্বংস করার ক্ষমতা হয়নি। তখন যদুর সাথে ওই অ্যান্টিরাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, তাতে মানুষটার মৃত্যু ঘটতে পারে। এটাকে বলা হয় ADE। এটা ঘটেছিল ফিলিপিন্সে ডেঙ্গি ট্রায়ালের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা, প্রথমে যখন অ্যানিমাল ট্রায়াল শুরু করা হয়, তখন বিজ্ঞানীরা বিভিন্ন প্রোটিনকে টার্গেট করেন। কেউ কেউ নিউক্লিয়াস প্রোটিনকে টার্গেট করেন, কেউ প্লাজমিড প্রোটিনকে টার্গেট করেন, কেউ স্পাইক প্রোটিনকে টার্গেট করেন, এবং পুরোটা করার পরে তারা দেখেন যে স্পাইক প্রোটিনটাই সবচেয়ে স্টেবল প্রোটিন, তার ফ্লাকচুয়েশন বা মিউটেশন এমন ঘটে না যে ডেঙ্গির ফেনামিনানটা হতে পারে, অর্থাৎ রাম যদু বা যদু মধু বা মধু রহিম হতে পারে। সুতরাং এখনো পর্যন্ত এইটা আপনারা নিশ্চিত করে থাকতে পারেন, ADE বলে যে ফেনামিনানটার কথা আপনারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শুনেছেন, সেটা এক্ষেত্রে ঘটছে না বা ঘটবে না। 2026-এ যদি ঘটে, আমরা নিশ্চিত সেটা বিজ্ঞানের তরফ থেকে দেখাবো, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো একেবারেই কোনো বেস নেই। মিউটেশন কি ঘটছে না? মিউটেশন ঘটছে, সব সময় মিউটেশন ঘটছে। এবং যারা এখানে মলিকুলার বায়োলজির ছাত্রছাত্রীরা আছেন, আমি যেরকম ব্রেস্ট ক্যান্সার জেনেটিক্স নিয়ে কাজ করি, আমি জানি যে আমি এখানে বসে আছি, এই মুহূর্তে আমার একটা মিউটেশন ঘটেছে যাতে আমার লাং ক্যান্সার হয়েছে, এবং আমি এটাও জানি যে 7 দিন বাদে আরেকটা কারেকশন জিন আছে যে এটাকে ঠিক করে দেবে। তো মিউটেশন সারাক্ষণ ঘটছে, এবং এই মিউটেশনের উপরে WHO সারাক্ষণ একটা ড্রোনের মতো সার্ভিলেন্স চালিয়ে চলেছে। ভারতবর্ষে ICMR বা সেন্টার অফ জেনোমিক এক্সিলেন্স যারা আছে, তারাও এই সার্ভিলেন্স প্রতিনিয়ত চালিয়ে চলেছে। আপনি রাস্তায় দেখছেন, আপনি টেরোরিস্টকে কিভাবে তাকে সার্ভিলেন্স করছে সেটা আপনি দেখছেন না। সুতরাং আপনারা যখন ধরে নেন যে এই বিজ্ঞানীরা ভারতবর্ষের ICMR বা পুনেতে যারা কাজ করছেন তারা গালে হাত দিয়ে বসে আছেন আর সামনে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, তা নয়, কন্টিনিউয়াসলি জেনোমিক সার্ভিলেন্স চলে। এখনো পর্যন্ত যেটা ডেল্টা স্ট্রেন, সেটার বিরুদ্ধে দেখা গেছে 4 থেকে 4.5% রিডাকশন ইন এফিকেসি হয়। সেটা খুবই নগণ্য, ভ্যাকসিন এফিকেসির তুলনায়
খুবই নগণ্য। এটা কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের ক্ষেত্রে 4 থেকে 5% রিডাকশন ডেল্টা স্ট্রেনের ক্ষেত্রে প্রোটেকশন আসে, আর ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে 8 থেকে 9% ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে রিডাকশন ইন এফিকেসি আছে। কিন্তু এখনো এমনও পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি যাতে আমাদের বিশ্বাস করতে হবে যে এই ভ্যাকসিনগুলো আর কাজ করবে না। এই ভ্যাকসিনগুলো অত্যন্ত সেফ। আর একটা প্রশ্ন আপনাদের জানাই, আপনারা বলতেই পারেন যদি ভ্যাকসিন কাজ না করে তাহলে কি হবে? ওই যে বললাম এটা খুব সহজ টেকনোলজি, আমার কাছে ছাঁচ আছে, আমি চাইলে এই ছাঁচের 1800 থেকে 1862 নম্বরের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা চেঞ্জ করে দিলেই এই ছাঁচটা আবার নতুন সন্দেশ করতে সক্ষম হবে। যদি জেনোমিক সার্ভিলেন্সে ব্যাপক হারে পরিবর্তন হয় আবার আমরা নতুন ভ্যাকসিন আনবো, তার জন্য বিরাট সময় কিছু লাগবে না। কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকসিনের এমন কোনো পরিবর্তন ঘটেনি যে এটা ইনএফেক্টিভ হয়েছে। সুতরাং যত ছাত্রছাত্রীরা এখানে আছেন তারা বিল গেটসের মাইক্রোচিপ কনসেপ্টটাকে উড়িয়ে দিন, ফরাসি নোবেল লরিয়েটের এডি তত্ত্বটাকে উড়িয়ে দিন, আর আপনার পাশের বাড়ির মাসিমা 2টো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও যে কোভিড হয়েছিল সেটা অস্বাভাবিক ঘটনা, এটাকেও উড়িয়ে দিন। মূল জিনিস মনে রাখবেন, দেশে 2টো জায়গা রতনপল্লী এবং শ্রীনিকেতনে 1000 জনকে যদি ভ্যাকসিন দেওয়া হয় 29 গুণ অ্যাডভান্টেজ থাকে মৃত্যু হার কমানোর ক্ষেত্রে। সুতরাং ভ্যাকসিন এফেক্টিভ এবং এফেক্টিভ। এবার আমি আরেকটা পর্যায়ে আসি, যে ভ্যাকসিন নিচ্ছি মানে মাস্ক খুলছি না। কেন বলছি এই কথাটা? তার কারণ আমরা পিজি হাসপাতালে একটা ট্রায়াল চালাচ্ছি, এটা আমরা এই জাস্ট আজকেই এথিক্যাল কমিটি ক্লিয়ারেন্স পেয়েছি, যাতে আমরা সারফেস ইমিউনিটি দেখার চেষ্টা করছি। মানে ভ্যাকসিনটা যখন আমার শরীরের মধ্যে ঢোকে তখন আমার শরীরের রক্তের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, মানে ভাইরাসটা যখন ঢোকে ভ্যাকসিন সেই টেকনোলজিতেই কাজ করে। কিন্তু ভাইরাসটা যখন আমার দাঁতে লেগে আছে তখন কিন্তু এই ভ্যাকসিনটা কাজ করে না। অর্থাৎ আমি গল্প করতে করতে চা খেতে খেতে আমার মুখায়বের মধ্যে যদি ভাইরাস 4 ঘন্টা থাকে তাহলে ওই ভাইরাসটা আমি শঙ্কর বাবুকে বা সুধাংশু বাবুকে দিয়ে দিতে পারি, কিন্তু রক্তে একবার পৌঁছে গেলে ভ্যাকসিন ওটাকে ডিস্ট্রয় করবে। সুতরাং ভ্যাকসিন নিন আর ভ্যাকসিন না নিন আপনাকে মাস্ক পরে থাকতে হবে সারফেস সংক্রমণটাকে কমানোর জন্য। এবারে আসি যে আমাদের হাতে তো 3টে জিনিস আছে, একটা হচ্ছে মাস্ক, একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, আর তৃতীয় হচ্ছে স্যানিটাইজেশন। ন্যাচারালি আমরা সবাই যারা একটু কনজারভেটিভ টাইপের তারা চিৎকার করে বলতে শুরু করেন, বাজারে গিয়ে দেখেছিস ওই কলার দোকানওয়ালার সামনে হুমড়ি পড়ে করছে। এবার আবার বিজ্ঞানের তত্ত্বে আমরা ফেরত চলে যাই। প্রথম যে স্টাডিটা মিনেসোটাতে হয় সেই স্টাডিটাকে বলা হয় দ্য স্যালন স্টাডি। সেই স্যালন স্টাডিতে কি হয়েছিল না, একটি মিনেসোটাতে গত বছর সেপ্টেম্বরে এটা পাবলিশড হয় আমেরিকান জার্নাল অফ মেডিসিনে, যেখানে 2 জন স্যালনের মহিলা কর্মী তারা কোভিড হওয়া সত্ত্বেও 10 দিন ধরে প্রায় 270 জন কাস্টমারকে চুলের বিভিন্ন কাজ বা ভুরু ইত্যাদি সব কাজ করেছিল কোভিড হওয়া সত্ত্বেও। কিন্তু সেইখানকার রুল ছিল যে ম্যান্ডেটরিলি মাস্ক দিয়ে মুখটা ঢেকে রাখতে হবে, এবং তারা 1 সেকেন্ডের জন্য মাস্ক খোলেননি, এবং যারা কাস্টমার এসেছিলেন তারা মুখের এরিয়াতে কাজ করাননি, সবাই মাস্ক পরে কাজ করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে কমপ্লিট শারীরিক দূরত্ব মিটে যাওয়া সত্ত্বেও 270 জনের মধ্যে 1 জনেরও কোভিড হয়নি। অর্থাৎ আমি দীপ্তেন্দ্র সরকার যখন কোভিড ওয়ার্ডে রাউন্ড দিতে যাই আমি কিন্তু পেশেন্টের গায়ে হাত দিই, শারীরিক দূরত্ব ঘুচিয়ে নিই, তার মাথায় হাত বোলাই, তার মুখের মাস্কটা ঠিক করে দিই, কিন্তু মুখে মাস্কটা পরে থাকি, আমার কিন্তু কোভিড হচ্ছে না বা এখনো পর্যন্ত হয়নি। সুতরাং যদি গুরুত্বর হিসেবে ভাবি তাহলে 10-এর মধ্যে আমি 8 দেব হচ্ছে কেবলমাত্র মাস্কে, 1 দেব হচ্ছে শারীরিক দূরত্ব। আর এই দুটো যদি ফেল করে বা শারীরিক দূরত্ব যদি চলে যায় তাহলে 1 দেব হাতের স্যানিটাইজেশনকে। যতটা ভাবা হয়েছিল যে মোবাইলের গা দিয়ে, মানে আমি এরকম জানি মোবাইল নিয়ে গিয়ে মোবাইল সাবান জলে চুবিয়ে তুলেছে,
মোবাইল সারা জীবনের মতো শেষ হয়ে গেছে। এই প্যান্ডেমিকের মধ্যে 6টা মোবাইল কিনেছে, রোজ সাবান জলে ঢোকাচ্ছে, কারণ ওকে মোবাইল বিক্রেতা বলে দিয়েছে যে এই মোবাইল ওয়াটারে চোবালে কিছু হবে না, চুবিয়েই যাচ্ছে আর মোবাইল খারাপ হয়েই যাচ্ছে। না, অত সহজে ভাইরাস ট্রাভেল করে না, ওটা একটা চান্স ফাইন্ডিং। মানে আমি কোভিড সংক্রান্ত হয়ে হাঁচলাম, আমার এই সামনে কম্পিউটারে পড়লো এবং তার 2 মিনিটের মধ্যেই অমিতাভ বাবু এসে এই কম্পিউটারটা হাত দিলেন এবং সেই হাতটা উনি মুখে দিলেন। দ্যাটস আ চান্স ফাইন্ডিং। অত ফাস্ট ফোমাইট দিয়ে স্প্রেড করে না যত মুখ দিয়ে স্প্রেড করে। এবার এই যে মুখ দিয়ে স্প্রেড করে, এই মুখ দিয়ে স্প্রেড করার পন্থাটা কি? একটা হচ্ছে ড্রপলেট, আমি হাঁচলাম আর একজনের মুখে গেলাম, তার মুখে চলে গেল। আর একটা কি? এয়ারবোন। এয়ারবোন মানে হচ্ছে বাতাসে ভেসে থাকে। বাতাসে ভেসে থাকে না বেঁচে থাকে না। দেখা গেছে যে আমি রতনপল্লীর মাঠে বসে থেকে ওটা এয়ারবোন হবে না, কিন্তু শঙ্করবাবু যে ঘরে এই মুহূর্তে বসে আছেন ওই ঘরের মধ্যে এসি চালিয়ে যদি 10টা মানুষ একসাথে মাস্কটা নামিয়ে চা খান এবং ওর মধ্যে একজনের যদি কোভিড থাকে এবং তিনি যদি জোরে হাঁচেন, তাহলে শঙ্করবাবুর ঘরের মধ্যে রাফলি 2.5 থেকে 3.5 ঘন্টা ভাসমান অবস্থায় ভাইরাসটা থাকবে। সুতরাং যেভাবে ম্যাক্সিমাম মানুষ আক্রান্ত হচ্ছেন সেটা কিন্তু ক্লোজ রুমে এসির মধ্যে ক্রস ভেন্টিলেশনের জায়গায় চা খেতে খেতে আক্রান্ত হচ্ছেন। কোভিডের পেশেন্টদের সাথে আক্রান্ত হচ্ছেন না, কারণ যখন এই আমি পারমিতা দেবীকে দেখতে পাচ্ছি, পারমিতা দেবী যখন বাজারে যান তখন উনি ক্যাপ পরেন, মাস্ক পরেন এবং ওনার সামনে সবজি বিক্রেতাকে মনে করেন একটা আস্ত কোভিড সামনে বসে আছে। কিন্তু পারমিতা বাবু প্রসেনজিৎ বাবুর সাথে যখন গল্প করেন তখন কিন্তু মাস্কটা নামিয়ে গল্প করেন। সংক্রমণটা চেনা লোকের থেকে ঘটে, অচেনা লোকের থেকে ঘটে না। আমরা পিজি হাসপাতালে দেখেছি আমাদের এই পুরো পিরিয়ডের মধ্যে ডাক্তারের ছাত্রছাত্রীরা তো সম্পূর্ণ কাজ করেছে, কোভিড ওয়ার্ডে ডিউটি করে সম্পূর্ণ ভালো আছে। সন্ধ্যেবেলা হোস্টেলে কেক পার্টি করে মুখে মাখিয়ে একজন পজিটিভ হলে একসাথে 6 জন পজিটিভ হয়ে গেল, অর্থাৎ রোগী থেকে আসেনি, বন্ধুর থেকে এসেছে। সুতরাং আপনারা দয়া করে যতক্ষণ না পর্যন্ত এই সতর্কতাটা আমরা উইথড্র করছি, দয়া করে একটা ক্লোজ জায়গায় মাস্ক নামিয়ে আড্ডা মারবেন না। এবার আসি, যখন কলেজ খুলবে তখন ছাত্র বন্ধুরা তোমরা কিভাবে মাস্কটা পরবে আমি আইডিয়াল টেকনিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম ধরো, ফার্স্ট টেকনিক হচ্ছে একটা সার্জিক্যাল মাস্ক পরো। এই যে সার্জিক্যাল মাস্কটা আমি পরে নিলাম, এইটা আমাকে প্রোটেকশন দিল, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক। সো এখানে ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, আমি অনুরোধ করব যে প্রচুর পরিমাণে সার্জিক্যাল মাস্ক কিনে উনি ছাত্রদের, এগুলো 1.5 টাকা 2 টাকা দাম, প্রচুর পরিমাণে সার্জিক্যাল মাস্ক দিয়ে দিলেন, ভেতরে সার্জিক্যাল মাস্ক পরলে। এবার এই যে সার্জিক্যাল মাস্কটা আমি পরছি, এদের দেখুন এই পাশে এই পাশে এই পাশে প্রচুর গ্যাপ আছে। এই গ্যাপটা ফুলফিল করবার জন্য যেটা সিডিসি থেকে বলছে যে এর ওপরে আপনি, এটা আমার আরেকটা সার্জিক্যাল মাস্ক, কিন্তু এর ওপরে বলছে যে আপনি একটা কাপড়ের মাস্ক করুন। অর্থাৎ ইট ইজ আ কম্বিনেশন অফ সার্জিক্যাল মাস্ক ইনসাইড অ্যান্ড কাপড়ের মাস্ক আউটসাইড। তাতে হবে কি, সার্জিক্যাল মাস্কটা ডাইরেক্ট প্রোটেকশন দেবে আর কাপড়ের মাস্কটা ক্রিভিসেস কোনো সিমেন্টের মতো ব্লক করে দেবে। এই ডুয়াল টেকনিক যদি ফলো করেন, কোভিড ঢোকা অসম্ভব। আপনি কোভিড পেশেন্টের সাথে দাঁড়িয়ে গল্প করতে পারেন, কোভিড আপনার মুখ দিয়ে নাক দিয়ে ঢুকবে না ঢুকবে না ঢুকবে না। এটা আমি প্রতিদিন করছি। কালকে আমি ব্যবচ্ছেদ করেছি 2টো সার্জিক্যাল মাস্ক করে কোভিড পেশেন্টের, আমার এখনো পর্যন্ত জ্বর আসেনি। সুতরাং আমি জানি এই জায়গাটাকে কিভাবে ব্লক করতে হয়, এবং এটা যদি আপনারা করেন এটা কিন্তু কোনোভাবেই আপনাকে সংক্রমণ ঘটাবে না। আমি লাস্ট পার্টে আসি। আপনারা গুরুদেবের জায়গা থেকে এসেছেন এবং ওখানে পড়াশোনা করছেন। এই যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটাকে লড়াই করবার জন্য WHO 3টে রূপরেখা দিয়েছে। একটা হচ্ছে মানে নেশন বা রাষ্ট্র কিভাবে চালাবে, দ্বিতীয় হচ্ছে একটা কমিউনিটি কিভাবে চালাবে, আর তৃতীয় হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কি করে চালাবে। এটা ত্রিস্তরীয় ব্যবস্থা। আমাদের যেটা অসুবিধে সেটা হচ্ছে আমরা প্রথমেই নেশন কি করছে এটা নিয়ে ব্যস্ত। অর্থাৎ নরেন্দ্র মোদী কি ভুল করলেন, মমতা ব্যানার্জি কবে মাস্ক পরলেন না,
আমাদের কাজ সেটা নয়। রাষ্ট্র গাইডেড হয় বিজ্ঞান দিয়ে, এবং রাষ্ট্র যখন এই বিজ্ঞানটা দেখে, আমরা চাই, আমাকে অনেকে বলেছে স্যার আপনি এটাকে না এই বছরটা লকডাউন করে দিন। অর্থাৎ একটা রাষ্ট্র নেতা কাছে দুটো চেন থাকে, একটা হচ্ছে ইকোনমিক চেন যেটাকে আপনাকে টেনে নিয়ে যেতে হবে, এই চেনটা ভাঙলে চলবে না, আর একটা ডিজিজের চেন যেটাকে কন্টিনিউয়াস ভাঙতে হবে। দুটো কন্ট্রাডিক্টরি, একটা চেন রাখতে হবে, একটা চেন ভাঙতে হবে। সুতরাং অনেক সময় একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে হয়, সেই ক্যালকুলেটেড রিস্ক সবসময় আমাদের ফেভারে যায় না। যদি না যায় আমাদের সেই অনুযায়ী নিজেকে মডিফাই করতে হবে। কিন্তু রাষ্ট্রের সবাই ভুল। আমার নৈতিক যে দায়িত্ব মাস্ক পরা, সেই মাস্কটা পরা, ভ্যাকসিনটা নেওয়া, আমার পাশের বাড়ির ব্যক্তিকে বোঝানো যে তুমি কেন ভ্যাকসিন নাওনি, আমার যে ঊর্ধ্বতন বা আমার তলায় যে কর্মচারী তাকে ম্যান্ডেটরি ভ্যাকসিন নেওয়ানো, এইটা কিন্তু আমরা করছি না। এই ভ্যাকসিনের বিরুদ্ধে আমরা একটা আলো ছায়া, একটা ধোঁয়াশার কথা বলছে, না নিতেই পারো, কিন্তু কতটা কাজ করবে দেখো, এই তো আমি জানি স্বপনবাবু ভ্যাকসিন নিয়ে 2 ডোজ ভ্যাকসিন নিয়ে ভর্তি হতে হলো। সুতরাং আমরা দয়া করে নেগেটিভ কথা বলবো না, আমরা এটাই বলবো যে ভ্যাকসিন নিলে 1000 জনে 1 জনের মৃত্যু হলেও হতে পারে, কিন্তু 29 জনের মৃত্যু বাঁচায়। দীর্ঘ 2 দশক ধরে ভারতবর্ষ এই লড়াই করে পোলিও থেকে বেরিয়ে এসছে, এখন আর পোলিওতে কেউ মারা যায় না। মিজলস থেকে বেরিয়ে এসছে, মিজলসে কেউ মারা যায় না। এটা এক রাত্রে আসবে না, এটা একটা অনুশাসন, বছরের পর বছর আসবে। তৃতীয় হচ্ছে কমিউনিটি, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ দারুণভাবে দেখিয়েছে। আমি আশা করব ছাত্রছাত্রীরা, আমি জানি তোমরাও অনেকে লড়াই করেছো, তোমরা এক সংগঠন তৈরি করেছো, পাশে দাঁড়িয়েছো। এটা পশ্চিমবঙ্গে কিন্তু একটা গর্বের জায়গা যে ছোট ছোট সংগঠন সরকারি সিস্টেমের বাইরে গিয়ে যেভাবে মানুষকে সাপোর্ট করেছে। আমরা প্রথম দিকে দেখেছি যে আমার মনে আছে, আমি ডক্টর অভিজিৎ চৌধুরী, আমরা সব একটা সংগঠন, দেবশঙ্কর হালদার, আমরা মিলে কোভিড কেয়ার নেটওয়ার্ক তৈরি করে আমরা সে খবর পেলাম ফিরদৌস লেনে একজনের কোভিড হয়েছে, তাকে অত্যাচার করছে। কি হাস্যকর ঘটনা! সেখানে গিয়ে দেখছি ভদ্রমহিলা বাড়ির জানলায় দাঁড়িয়েছেন বলে পাশের পাড়ার লোক বাড়ি ঘেরাও করেছে, বলছে ওইখান থেকে জোরে যদি নিঃশ্বাস নেন তাহলে পাশের বাড়ির ছাদে গিয়ে কোভিড পৌঁছবে। এটাও শুনেছি, আমাকে বলা হয়েছে যে উনি যে মাছ খাচ্ছেন কিনা জিজ্ঞেস করুন, মাছের কাঁটা কোথায় ফেলছেন, সেখানে তো ভাইরাসের আরএনএ থাকবে। সেই জায়গা থেকে কিন্তু দারুণ বাউন্স ব্যাক করেছে পশ্চিমবঙ্গবাসী, কিন্তু বিজ্ঞানটাকে কাজে লাগিয়েছে। এখন কিন্তু ওই অস্ট্রাসাইজেশন হচ্ছে না। আমার বক্তব্যের একদম শেষে এসে আমি পৌঁছেছি। আমি এই জায়গাটাতে আপনাদের একটা জিনিস বলি যে কবে আমরা এই জিনিসটা থেকে বেরোবো। এটা একটা অতিমারি মানে এটা একটা প্যান্ডেমিক মানে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী ফেনোমেনন। অর্থাৎ কলকাতা যদি বেরিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গ বেরোচ্ছে না, যদি পশ্চিমবঙ্গ বেরিয়ে আসে তাহলে ভারতবর্ষ বেরোচ্ছে না, যদি ভারতবর্ষ বেরিয়ে আসে তাহলে বিশ্ব বেরোচ্ছে না। অর্থাৎ আপনি ভাবলেন ভারতবর্ষের কেস সংখ্যা 0 হয়ে গেছে, 17ই সেপ্টেম্বর পাপুয়া নিউগিনিতে ভাইরাসের একটা মিউটেশন ঘটলো। পাপুয়া নিউগিনির একজন ভদ্রলোক একটা ফ্লাইট নিয়ে চলে গেলেন অল্প জ্বর সাপ্রেস করে দুবাইতে, আবার এক গল্প উহানের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সুতরাং অতিমারি মানে সব দেশকে পেছোতে হবে, সব দেশকে ভ্যাকসিন দিতে হবে। এই মুহূর্তে বিশ্বের প্রয়োজন 850 কোটি ভ্যাকসিনের, এবং পৃথিবী এখনো পর্যন্ত সব দেশ মিলিয়ে রাফলি 80 থেকে 90 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে। অর্থাৎ কেবলমাত্র 10% মানুষ পৃথিবীর ভ্যাকসিনেটেড হয়েছে। সুতরাং আমরা কেন বলছি 2022-এর এন্ডে গিয়ে নিউ নর্মাল হবে? ভারতবর্ষ তার আগে নর্মাল হলেও আপনি চাইলে চার্ডে যেতে পারবেন না, আপনি সাউথ আফ্রিকাতে যেতে পারবেন না যদি সে দেশের মানুষ ভ্যাকসিনেটেড না হয়। অর্থাৎ অতিমারিকে বেরোতে গেলে বোলপুর বেরোলে হবে না, আপনার এই মুহূর্তে সত্যি বিশ্বভারতী যেরকম সেরকম বিশ্বের বন্ধনে আমরা যুক্ত। পাপুয়া নিউগিনি যদি বেরোয় তাহলেই কিন্তু আসানসোল বেরোবে,
পাপুয়া নিউগিনি যদি না বেরোয়, ওখানকার যে দরিদ্র মানুষ, ট্রাইবাল মানুষকে আমি ভ্যাকসিন দিতে পারলাম না, সে কিন্তু আমার দেশে আসানসোলে আবার রোগটাকে ফেরত আনবে। অতিমারিকে যেতে গেলে আবার সারা পৃথিবী থেকেই যেতে হবে। সুতরাং হয়তো আরো 8 মাস, যেটা সৌমিয়া স্বামীনাথন বলেছেন, পৃথিবীর কাছে আগামী 6 থেকে 8 মাস, আমি বলি সেটা সভ্যতার কাছে আগামী 6 থেকে 8 মাস সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। আমি আশা রাখবো আমরা এই অতিমারি থেকে এই বছরের শেষে বেরিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমি ডাক্তার অনির্বাণ দাশগুপ্ত। আমার দায়িত্ব পড়েছে এবার যে প্রশ্নগুলো অডিয়েন্স থেকে আসছে সেগুলো আপনার সামনে তুলে ধরা। এই প্রশ্নগুলো প্রথমে দিই, তারপরে আমার প্রশ্ন পরে করছি। প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি বিপাশা সরকার এবং সুমন ভট্টাচার্য, ওনারা এই ম্যাগনেটিক রিয়াকশন আফটার ভ্যাকসিনেশন, এটা নিয়ে খুব চিন্তিত। ব্যাপারটা কি? আবারও বলছি, আমি ফেককে ফেক বলি না, সত্যকে সত্য বলি না। এখনো এমন কোনো বিজ্ঞানের ভিত্তি পাওয়া যায়নি যার থেকে এটা প্রমাণিত হয় যে ভ্যাকসিন থেকে এটা হয়েছে। ওটা কেন হয়েছে সেটা আলাদা করে ভাবা যেতে পারে। আপাত দৃষ্টিতে এটা কাকতালীয় বা হয়তো একটা মিস ইন্টারপ্রিটেশন বলেই মনে হচ্ছে। কিন্তু আবারও আশ্বাস রাখছি, আমার এক ঘনিষ্ঠ কলিগ নর্থ বেঙ্গলে, উনি আমাকে ফোন করেছিলেন, উনি এটা নিয়েও স্টাডি করছেন। সুতরাং যখন স্টাডিতে আমরা নিশ্চিন্তভাবে এটাকে ফেক বলবো, তখন ফেক বলবো। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কাকতালীয় বলবো, এবং ভ্যাকসিনের সাথে যে এটার কোনো যোগাযোগ নেই এ ব্যাপারে আপনাকে আশ্বস্ত করতে পারি। একটা খুব কমন প্রশ্ন সবার মধ্যেই আছে, নামটা ঠিক পেলাম না, যে সবাই জানতে চাইছেন কোনটা নেব, কোভ্যাক্সিন নেব না কোভিশিল্ড নেব। শুধু আমাদের লাভের কথা বলছি না, শারীরিক লাভ নয়, বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছেন যারা বিদেশে যাবে, তাদের ক্ষেত্রে সার্টিফিকেট দরকার হবে। এসব লিগ্যাল ইস্যু ধরলে হুইচ ওয়ান ইজ বেটার, কোভ্যাক্সিন অর কোভিশিল্ড? এফিকেসির দিক থেকে যদি দেখেন, দুটোই প্রায় সমান, ওই 65 থেকে 75-এর মধ্যে রেঞ্জ করছে। এবার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন হয়, কারোর যদি ইমিউনিটি সাপ্রেশন থাকে তার কম হবে, আরেকজনের বেশি হবে, কিন্তু রাফলি একই জায়গায় দুটো দাঁড়িয়ে আছে। কারণ বেসিক্যালি তো জিনিসটা ডিফারেন্স নেই, দুটোই স্পাইক প্রোটিনটাকে টার্গেট করছে। এবার প্রশ্ন আসছে লিগালি। এই মুহূর্তে কোভিশিল্ড, আমি লাস্ট যেটা বুলেটিন WHO দেখেছি, তাতে কোভিশিল্ডকে সম্পূর্ণ ক্লিয়ারেন্স WHO দিয়ে দিয়েছে, এবং অ্যাস্ট্রাজেনেকা 3টে গ্রুপকেই দিয়েছে, অক্সফোর্ড গ্রুপকেও দিয়েছে, সাউথ আফ্রিকান গ্রুপকে দিয়েছে, সেরাম ইনস্টিটিউটকে আলাদা করে নাম, মানে কোভিশিল্ড বলে সেরাম ইনস্টিটিউটকে আলাদা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এরা সবকটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট থেকে আরম্ভ করে সবকটা ফেজ ক্রস করে গেছে। সুতরাং এই মুহূর্তে কোভিশিল্ড নিয়ে কেউ ট্রাভেল করলে সেটা ভ্যালিড। কোভ্যাক্সিনের ক্ষেত্রে আমি যা ডেটা দেখেছি, WHO যে ট্রান্সপারেন্ট ডেটা আছে, তাতে কাগজপত্র জমা পড়ে গেছে। হয়তো জুলাই মাসে কোভিশিল্ডের যে ফাইনাল ফেজ 3 রিপোর্টটা জমা দেবে, সেই রিপোর্ট হাতে পেলে জুলাইতে, না হলে হয়তো আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে গিয়ে এটাকেও মান্যতা WHO দিয়ে দেবে। এই মুহূর্তে কাউকে যদি একদম জুন জুলাই মাসেই বাইরে যেতে হয়, তাহলে আমি কোভিশিল্ড নিতে বলবো। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা অ্যাভেলেবল সেটা, আর এই বছরে যদি কেউ বাইরে না যায়, মাথা ব্যথার প্রশ্নই উঠছে না, কারণ বাই দ্য এন্ড অফ দিস ইয়ার কোভ্যাক্সিন যে মান্যতা পাবেই, এটা নিয়ে আমরা 100% নিশ্চিত। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন দর্শকের দিক থেকে, যে আমরা যে গ্যাপ গুলো দিচ্ছি বিভিন্ন ভ্যাকসিনের মধ্যে, সেই গ্যাপটা কি হেলথ হ্যাজার্ড কিছু তৈরি করতে পারে? যেমন প্রিয়া হালদার সেটা জানতে চেয়েছেন। আচ্ছা, দেখুন, এই যে গ্যাপটা নিয়ে অনেক সমালোচনা, আলোচনা, ডিবেট সব জায়গায় চলছে। আপনি পাবলিক ডোমেনে যা যা আছে আমি সেগুলো বলছি, এবং বিজ্ঞানের ভিত্তি বলছি। বিজ্ঞানের ভিত্তিটা হচ্ছে, আপনি গ্রিন বুক অফ NHS আছে, মানে NHS এর গ্রিন বুক, যেখানে প্রত্যেকটা ডকুমেন্টেশন রাখা থাকে, নতুন যা যা রেকমেন্ডেশন আছে। ডিসেম্বর মাসের NHS এর রেকমেন্ডেশন যখন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেশন শুরু করে, তখন 2 সপ্তাহ, এই 4 সপ্তাহের গ্যাপে, 4 থেকে 6 সপ্তাহ। তারপরে গ্রিন বুকে ওরা সঙ্গে সঙ্গে দেখে একটা লার্জ সংখ্যক মানুষ এফেক্টেড হয়ে গেছে, সুতরাং আমাকে পুরো জাতিটাকে বাঁচাতে হবে। তখন তারা যারা ডিলে করে ভ্যাকসিন নিয়েছে তাদের ডেটাটাকে নিয়ে আসে, নিয়ে ফাইলটা রিওপেন করে সাউথ আফ্রিকা, ব্রাজিল এবং UK করে। তারা দেখে যে মোটামুটি ভাবে 12-13 সপ্তাহ পর্যন্ত একটা ভালো কভারেজ, এবং সেটা 4-6 সপ্তাহ হচ্ছে একটু বেশি কভারেজ,
দিচ্ছে। সুতরাং তখন তারা একদম এই টার্মটা লিখেছে, যখন একটা অতিমারি চলছে তখন সরকারের ইন্টেনশন একসাথে ব্যাপক হারে প্রচুর লোককে ভ্যাকসিনেশন দেওয়া, সেই জন্য তারা 12 সপ্তাহটাকে রেকমেন্ড করেছে। পরবর্তীকালে তারা যখন টার্গেটের কাছে পৌঁছেছে তারা ওটাকে নামিয়ে 6 থেকে 8 সপ্তাহতে আবার নামিয়ে এনেছে। ভারতবর্ষের ক্ষেত্রে এখন 26 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে যেহেতু 12 সপ্তাহ পর্যন্ত একটা অ্যাডিকুয়েট প্রোটেকশন সিঙ্গেল ডোজ দিচ্ছে, সুতরাং আমি এটাই চাইবো যে ভারতবর্ষের 80 কোটি মানুষ আগে ভ্যাকসিন পেয়ে যাক, ততদিনে প্রোডাকশন যদি বাড়ে তখন সরকার যদি মনে করে তাহলে ওটাকে নেবে আনবে। কিন্তু 6 সপ্তাহের জায়গায় 12 সপ্তাহ হলে কোনো রকম অ্যান্টিবডি রিলেটেড প্রবলেম হয় না, এটা সম্বন্ধে আপনারা নিশ্চিত থাকতে পারেন। একটা রেয়ার পসিবিলিটি বিজ্ঞানের থেকে বলে যে যদি আপনি সবাইকে 2টো ডোজ তাড়াতাড়ি দিতে পারেন তাহলে ভাইরাসের নেক্সট মিউটেশনের সময়টাও ভাইরাসকে দিলাম না। কিন্তু এই মুহূর্তে 137 কোটি মানুষকে 2টো ডোজ ভ্যাকসিন মানে এটা হিউম্যানিটারি, ইট ইজ ইম্পসিবল। সুতরাং প্র্যাকটিক্যালি যদি তাকান, লজিস্টিক ওয়েতে তাকান, তাহলে ফার্স্ট ডোজ আগে শেষ করে ফেলতে হবে, তারপর ধীরে ধীরে সেকেন্ড ডোজে দিতে হবে। ভারত সরকার যে প্রথাটা নিয়েছে আমি তার সাথে 100% একমত। এবার নেক্সট প্রশ্ন যেটা আসছে, যে প্রসূন দাস জানতে চেয়েছেন যে ভ্যাকসিন নেওয়ার কতদিন পরে আমি নিশ্চিত হতে পারি আমার অ্যান্টিবডি তৈরি হবে? নিশ্চিত তো হতে পারি না, তবে আশা করতে পারি যে অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, বলা হয় যে 2টো ডোজ মানে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রথম 3 সপ্তাহ প্রায় কোনো প্রোটেকশন দেয় না, 3 সপ্তাহ পর থেকে প্রোটেকশন আসতে শুরু করে, 12 সপ্তাহের কাছে প্রোটেকশনটা গিয়ে পিকে পৌঁছয়, 2টো ডোজ ভ্যাকসিন কমপ্লিট হওয়ার 2 সপ্তাহ বাদে পিকে পৌঁছয়। তারপরে একটা সাস্টেন থাকে, সেটা কোভিশিল্ডের ক্ষেত্রে এখনো পর্যন্ত 10 মাসের ডেটাতে সাস্টেন রয়েছে। কোভ্যাক্সিনের ক্ষেত্রে যেহেতু এটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন, আপনি 12 সপ্তাহ অব্দি ওয়েট করতে পারবেন না, 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই নিতে হবে, কারণ অ্যান্টিবডি টাইটারটা ফল করতে শুরু করে 4 থেকে 6 সপ্তাহ। 2টো ডোজ নেওয়ার পরে কোভ্যাক্সিনের যা ডেটা আছে 6 মাস পর্যন্ত মোটামুটি ভালো প্রোটেকশন দেবে, তারপরে ডেটা যেরকম আসবে সেই অনুযায়ী থার্ড ডোজটা রেকমেন্ডেড হবে। এবার এখন আর কোনো প্রশ্ন সেরকম আসেনি, তাই আমি আমার নিজের প্রশ্নই করি। সবচেয়ে ডিসপিউটেড ম্যাটার কালকে রাত্রে জানতে আমি পারলাম, সেটা হচ্ছে কাফ ব্লাড, তার সাথে ভ্যাকসিনের একটা রিলেশন খুঁজে বার করা হয়েছে। সেটা কতটা ডিসপিউটেড এবং কতটা জেনুইন? দেখুন, ভ্যাকসিনের সাথে এই মুহূর্তে পৃথিবীতে 90 থেকে 100 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, অ্যাডভার্স সাইড এফেক্ট নেই মিনিমাম। ব্লাড ক্লটিং নিয়ে যে বক্তব্যগুলো বলা হয়েছে, প্রমাণিত যে ইনসিডেন্স ওয়াইজ এটা অনেক কম। এখনো পর্যন্ত ভ্যাকসিনে সিরিয়াস কোনো সাইড এফেক্ট হতে যাবে এরকম কোনো ডেটা আসেনি, এবং এই ভ্যাকসিন মনিটরিং যেভাবে চলে সেটা যদি সবাই বুঝতে পারে, যে কোনো ভ্যাকসিন সাইড এফেক্ট বুঝতে পারবে। এই ধরুন এসএসকেএম হসপিটালে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা লোকের ডেটা আছে এবং পুরো একটা নেটওয়ার্ক তৈরি করা আছে যে কেউ ভ্যাকসিন নিলে অসুবিধে হলে সে কোথায় ফেরত আসবে, কিভাবে তাকে ডিল করা হবে, প্রত্যেকটা ডেটা এন্ট্রি হচ্ছে। একটা অ্যাডভার্স এফেক্ট যদি হয় সেটাও নোট হচ্ছে। কোনো আনটুয়ার্ড অ্যাডভার্স এফেক্ট যদি ঘটে তাহলে ইমিডিয়েটলি একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিটি বসে, যারা ভ্যাকসিনেশন স্টপ করে 2 সপ্তাহ সেই ডেটাটাকে দেখে, দেখার পরে যখন ক্লিয়ারেন্স দেয় আবার ভ্যাকসিনেশন শুরু হয়। এই ক্লিয়ারেন্স গুলো আসার পরে ভ্যাকসিন শুরু হয়েছে। ইন দা লং রান বহু ছোটখাটো সাইড এফেক্ট আসতে পারে, যেমন আপনি জানেন যে মিজলস নিলে এসএসপি বলে একটা লং স্ট্যান্ডিং সাইড এফেক্ট হতে পারে নিউরোলজিক্যাল, কিন্তু আপনি যদি তাকিয়ে দেখেন যে ভারতবর্ষে মিজলস থেকে মৃত্যু প্রায় নেই। আর আজ থেকে 40 বছর বাদে যদি 1 লক্ষ বাচ্চাকে মিজলস ভ্যাকসিন দেয়া হয়, তার মধ্যে একজনের এসএসপি হতে পারে, তাহলে মৃত্যু হারের দিক থেকে বিরাট অ্যাডভান্টেজ। সুতরাং বাকি কোনো জিনিস যেটা ডেটা নির্ভর নয় বা এনকোয়ারি কমিটির অবজেকশন দিচ্ছে না, সেটাকে আমি বিজ্ঞানের দিক থেকে অ্যাকসেপ্ট করতে নারাজ। এই অনির্বাণ,
আমার একটা প্রশ্ন আছে, আমি যদি allow করো। Sure, sir. Sure. Dr. Sarkar, the question which I have may be naive to you, but as a concerned individual, I am told that age is a very important factor. I mean, if you are old like me, then you become vulnerable. So, and as a result of being vulnerable, you are susceptible to the COVID attack. So, is there any substance in this kind of apprehension? Because if you generalize this question, that means, is this age related? Suppose if the more younger you become, the less vulnerable you are, or the more older you become, more vulnerable you are. I mean, that's the main question I'm asking. That's one. And secondly, as a Probashi Bangali, once I came to Visva-Bharati, I wanted to have good mach every day, mach and good shobji. Now my wife keeps, harping on the point that if you get shobji and mach from COVID-affected seller, you are likely to get those virus, because the shobji and mach comes home, and as a result of that, virus get spread. Now, is there any substance in this kind of apprehension? Because my wife is listening. So if you give me positive or whatever response you have, then probably I can fight it out with her so that I can get mach and shobji every day. Thank you. Thank you, sir. Now, at the outset, I must confess that you are by no means can be categorized as old, and I beg to differ with you, sir. You are absolutely young, and you look young, and your energy is definitely something which is enviable. So I repute your statement that you are old. Now, having said that, if you look at the data, yes, it's true that throughout the world, it has been found that COVID death has been maximum in the elderly age group. That is because with age, the immune status of individuals gradually go down. So while in children, the immunity is at a hyperimmune state, whereas in elderly age group, the immunity gradually goes down. Therefore, if there is a florid infection, the ability of the body's own immune power to fight against the virus generally is less. But that does not mean across the table it will be the same for everyone. Some people, even at the age of 78 or 85, will have a very robust immunity. My father is 89. He's forgetting things, but he can walk for almost 5 kilometers without any problem. So his immunity is quite strong. So therefore, immunity goes down. The second point is, even if somebody doesn't have those comorbid conditions like diabetes or hypertension or heart disease, there is approximately 0.5% reduction in the organ function after every year after the age of 30 years. So that means if the organ function of the heart at, say, 30 years of age is 100, that will generally reduce over a period of 50 years by 25%. So this is normal. So naturally, when there is a stress, your body's compensatory mechanism is not so robust to fight against the stress. Therefore, the fatality was more in the elderly age group. But in the second scenario, that the second wave that we see here, thanks to the huge vaccination drive, most of the elderly, at least the majority, has been vaccinated. So this time we are seeing maximum deaths between 45 to 55 years of age in the unvaccinated population. And the belief that if we are able to vaccinate those in this group in next 3 months, we are expecting fatality in the children in November, December. And therefore, we have got a conjecture, which is not very strong, but there is a suspicion that children are going to be having more fatal cases by the end of this year. So the vaccination trial in children is going. So, sir, as I said, because of age-related degenerative process and age-related lowered immunostatus, it is more likely to be more fatal. The second thing is... But then in that, Dr. Sarkar, I have got a counter question here. So as you said,
once you grow old, you tend to lose your immunity. Accept it. Now tell me, what are do you suggest any specific kind of precautions which person without, with less immunity should follow? Sir, the number one is the biggest way to get your immunity running very strong has to be an extremely healthy lifestyle. So if somebody mentions an extremely healthy lifestyle, I mean, with my schedule, which is very tough, every day morning I go for a stretching exercise in my room for around 30 minutes, the schedule that I follow. And those stretching exercises have been proven, those basic yogas can actually boost your immunity. This is number one. Number two, you have to refrain from the fatty foods. Not that it's not always possible. আমি শান্তিনিকেতনে গেলে আমি ম্যান্ডেটরিলি রাস্তায় দাঁড়িয়ে কচুরি খাই এবং ওই শক্তিগড়ের কাছে, এবং সন্ধ্যেবেলা আমি রতনপল্লীতে গিয়ে মা চপ কিনে খাই, কিন্তু রাত্রিবেলা শুধু ফল খেয়ে শুয়ে পড়ি। So I have to compensate and balance my life in that way. And the third thing is, if you do have an immunity, there is no marker as such to understand how good or bad is your immunity. So what is the basic principle remains the same in the COVID: mask up, and mask up. And I can see madam sitting just beyond you. Madam, I must confess with a good amount of conviction that fomites are not the best mode of COVID spread. So it doesn't go that way. So it has to be a COVID patient's ventilator soaked feet to get a COVID. And that also will be there for 3-4 hours. You can take fish as much as possible. You can take vegetables. Just make it the normal hygienist way that you take, wash it and then take it, boil it and have it. It is not going to contaminate and give you COVID for sure. My last question from the audience, that how to prepare for the third wave? As I said, it's very clear and obvious that mask up, and mask up. And I told you, যে আবার ছাত্রছাত্রীদের বলছি যে বাজারে বাজার করতে গিয়ে কোভিড হবে না, কোভিড ওয়ার্ডে কাজ করতে গিয়ে কোভিড হবে না, কোভিড পেশেন্টকে গায়ে হাত বোলালে কোভিড হবে না, হবে নীলাঞ্জনার সাথে নরোত্তমের কথা বলতে গিয়ে। সুতরাং don't take it casually in a closed door, closed room. If you have to take a coffee, maintain a good distance and take a cup of coffee and open up, or else make it a habit. We have been fighting with COVID for last 17 months, keeping our mask on for at times 14 hours a day. And N95 is not the best solution. কেন বলছি আপনারা দয়া করে N95 টাকে এন্ডোর্স করবেন না, কারণ N95 পরে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করা সম্ভব নয়। যেটা হবে হচ্ছে N95টা বাহাদুরি করে পড়বেন, 1 ঘন্টা বাদে বাদে নামাবেন আর নিঃশ্বাস নেবেন আর কোভিডটা বাঁধাবেন। সুতরাং wear a surgical mask and top it up with a cloth mask. Above all, vaccinate. যেই মুহূর্তে বাচ্চাদের ভ্যাকসিন আসবে, ইমিডিয়েটলি স্টার্ট টেকিং ভ্যাকসিনেশন। বাচ্চাদের ভ্যাকসিন দিন। যদি আমরা এই বেসিক প্রিন্সিপাল মাস্ক, আমি ফিজিক্যাল দূরত্বটাকে গুরুত্বই দিই না। আমি প্রতিদিন এসএসকেএম হসপিটালে 400-500 রোগীর মাঝখানে বসে থাকি, তাদের মধ্যে 10% কোভিড পজিটিভ আছে, তার থেকে কোভিড হবে না বলে মাস্ক খুললে হবে। মাস্ক খোলা চলবে না। বাজারের মাছ থেকে কোভিড হবে না, চা খেতে গিয়ে কোভিড হবে। এবং ফাইনালি ভ্যাকসিন নেওয়ার সুযোগ থাকলে বিল গেটসের উপর রাগ করে ভ্যাকসিন নেবেন না, এই বোকামি করবেন না। আমার বন্ধু নিউরোসার্জন, আমি জানতাম না, ভ্যাকসিন নেয়নি, ওই ব্রেনে কি প্রবলেম হতে পারে 6 মাস বাদে, মানে ওর ব্যাচমেট আমাকে, হি ইজ ইন একমো নাও ফর 1.5 months। ভ্যাকসিন নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এসএসকেএম হসপিটালে উনি ভ্যাকসিন নেননি। ক্যান ইউ বিলিভ? হি ইজ ইন একমো নাও ফর 1.5 months। যে ডাক্তাররা মারা গেছেন, মেজরিটি অফ দেম আর আনভ্যাকসিনেটেড। সুতরাং হাত জোর করে বলবো, মাস্ক পরুন, ভ্যাকসিন নিন। Thank you, sir. At the end, I want to sum up
please এক correct মিনিট if I am wrong. অরিন্দম, একটু দাঁড়াও, আমি হ্যাঁ। ডাক্তারবাবু মানে এসো তুমি এসো। আমার স্ত্রী, আপনি বললেন তো মাছ এবং আমি মাছ এবং সবজি খেতে পারবো, সেটা আমি আপনার সামনে আরো রিএনফোর্স করে দিচ্ছি। আর একদম, মাছটা একদম। করি আমি। হ্যাঁ, আর যেটা হয় আড্ডা মারতে ভালোবাসি একটু লোকজন, তবে হ্যাঁ আমি আইদার বাড়িতে ডাকি কিংবা অফিসে যাই, তো সেটা তো আপনি বলছেন কোনো প্রবলেম নেই। আর আমার দুটো ভ্যাকসিন হয়ে গেছে, প্লাস আই এম নট ওল্ড অ্যাজ ইউ সেড, সো নাও উইথ দ্য সার্টিফিকেট ফ্রম ইউ, I think I am now really, empowered, to behave the way you behave. So, Yes. তো এটা আমি বারে বারে বলছি ম্যাডাম, চোখ বন্ধ করে মাছ খেতে পারেন। আমার উল্টো দিকে ক্যালকাটা ক্লাব, আমি কাজ শেষ করে ওখানে যাই, গিয়ে ওখান থেকে খাবার কিনি, বাড়িতে নিয়ে গিয়ে আমি ওদের ওখানে খুব ভালো রুটি পাওয়া যায়, নিয়ে গিয়ে রাত্রিবেলা একটু রুটি খাই, কখনো একটা স্যান্ডউইচ খাই, কিচ্ছু অসুবিধা হবে না, খাবার দিয়ে যাবে না। একমাত্র গেলে এই জায়গাটা কভার করুন, কোভিড হবে না। চোখ, কানও শুদ্ধ? হ্যাঁ, কানে অত ইম্পর্টেন্ট নয়, চোখ, নাক, মুখ। চোখটা তার মধ্যে সবচেয়ে কম, নাক মুখটা ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা। আর ছাত্রছাত্রীদের বলবো দয়া করে একসাথে বসে সিগারেট খাবে না। বলুন। সরি ফর বিং সো সিলি, অ্যাকচুয়ালি আমাদের ফাইটটা শুরু হয় ডক্টর সকাল থেকে। এটা না আমাদের মধ্যে এসে গেল, আমি আপনার টাইম ওয়েস্ট করতে চাই না, কিন্তু এত একটা সরি ফিগার উনি দিয়েছেন আমার, আই হ্যাভ টু প্রোটেস্ট। অ্যাকচুয়ালি ফাইটটা ডক্টর শুরু হয় নিউজ পেপার থেকে, নট মাছ আর সবজি। কেন কি সব ডিনায়াল মোডে যাওয়া যায় না জীবনে, ওগুলো তো হাত থাকবেই, আমি ওইটা নিয়ে লড়ি না ডক্টর। লড়াইটা হয় নিউজ পেপার, ওর নিউজ পেপার, 4টে নিউজ পেপার কনস্ট্যান্টলি, আর ফোনটা তার সাথে সাথে চলে, এইটাই। এনিওয়ে ডক্টর, নাও ইউ হ্যাভ গিভেন আস মাচ মোর ডিপার কনসার্ন, কি যে নভেম্বর ডিসেম্বরে বাচ্চারা হতে পারে টার্গেট হবে, এইটাই এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আমরা আমাদের we have lived our life. Thank you so much, doctor. Thank you. We should not waste your precious time. নিউজ পেপারে প্রবলেম হতে পারে ডাক্তারবাবু? হ্যাঁ, নিউজ পেপার পড়লে প্রবলেম হতে পারে? তবে হ্যাঁ, নিউজ পেপার যদি 10টা হাত ভরে সেটা বলতে পারবো না, আপনি ফ্রেশ নিউজ পেপার নিন, হ্যাঁ, পড়ুন, অসুবিধা হবে। Thank you so much. After this nice clarification, I don't think there is any need to sum up. I am handing over the microphone to respected Upacharya for the closing note. না দেখো, হ্যাঁ আমার মনে হয় অনির্বাণ যে ধরনের বক্তব্য শুনলাম, আফটার দ্যাট আই থিঙ্ক congratulations, thanks, gratitude, everything should be given to Dr. Sarkar. And also to bring Dr. Sarkar in our midst, I must thank my colleagues Shankar Babu, Shobiran Babu, and others. And of course, to run the show in a very efficient manner, credit goes to you and Mohua. And I'm quite happy to know that Dr. Sarkar has a house in probably Ratanpulli, because he keeps on referring to Ratanpulli. So I request him, to let us know on his arrival here in Shantiniketan, and will be privileged, to host you. As you said that gathering is not allowed, but of course with your advice, with your restriction, we can have a small get together and to talk to you more, because your talk is fascinating. And not because you are a medical person, but because of the humanity or the humanitarianism that comes out of your talk. That you don't have that kind of what is called the ego or arrogance of being a good doctor. I mean, normally I see the doctors, they don't have time to respond to the silly questions. I mean, I know the questions which I asked you are silly questions, but I ask them to maintain peace at home, because with your kind of statement, with your kind of encouragement, I can fight very strongly. Not only because, as you said, I'm young, but also because of the knowledge which you transmitted. So I think you deserve to be thanked by the community, by all from Visva-Bharati, on behalf of Visva-Bharati, and on my behalf, on behalf of my family, I thank you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সমাজকে দিচ্ছেন, এর জন্য ভগবান আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন। এই কথা বলে আমি শেষ করছি।
Thank you, sir. মহুয়া, Thank হ্যাঁ, you. I think I am audible. ইয়েস, Yeah. Okay. So thank you very much. At the flag end, we have come, and it is my responsibility to give the words of thanks. And আমরা তার আগে একটু বলে দেব যে একটা ফিডব্যাক ফর্ম লিংক দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই সেটা ফিল আপ করে দিন এবং আমাদের সাথে সহযোগিতা করুন। বরাবরের মতো আমার আনুষ্ঠানিক যে ধন্যবাদ জ্ঞাপন, তার প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মাননীয় উপাচার্য মহাশয়কে, কারণ বিশ্বভারতী পরিবারের সকল সদস্য যেন মানসিকভাবে শারীরিকভাবে শক্তিশালী হয়ে থাকে, সেই জন্য তিনি আমাদেরকে সব সময় অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন এবং সহযোগিতা করছেন, এবং সব সময় আমরা সেটা পেয়ে আসছি এবং আশা করব আগামী দিনেও তিনি অভিভাবকের মতো আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ জানাবো প্রক্টর স্যার শঙ্কর মজুমদার স্যারকে, সমীরণ স্যারকে এবং প্রক্টর অফিসের সাথে যুক্ত সকল আধিকারিকদের, সকল ডেপুটি প্রক্টরদের এবং অন্যান্য সদস্যদের, যারা প্রোগ্রাম কনসেপচুয়ালাইজেশন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন এর নানা স্তরে কাজ করে চলেছেন এবং অনুষ্ঠানকে সফল করার জন্য প্রয়াস করে চলেছেন। ধন্যবাদ জানাবো বিশ্বভারতীর প্রশাসনিক আধিকারিকদের তাদের সহযোগিতার জন্য। কম্পিউটার সেকশনের সকল সদস্য, বিশেষ করে শান্তদা, রাজদা, তাদেরকে ধন্যবাদ জানাবো। তাদের সহযোগিতা ছাড়া আমরা অনুষ্ঠানটাকে নির্বিঘ্নভাবে পরিবেশন করতে পারি না। ভৌগোলিকভাবে আমরা অনেক দূরে অবস্থান করছি, তবুও অনুষ্ঠানের বিষয়টি ঠিক সময়ে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং তার জন্য আমরা সহযোগিতা পাচ্ছি আবার কম্পিউটার সেকশনের সকল সদস্যদের কাছ থেকে এবং লাইব্রেরির টিম মেম্বার্সরা যার নেতৃত্বে আছেন অবশ্যই নিমাইদা, তারা সর্বদা আমাদের সাথে সহযোগিতা করছেন। অ্যাকিউরেট কোভিড ইনফরমেশন স্টিয়ারিং কমিটির মেম্বাররা, ডিপার্টমেন্টাল গ্রুপ মেম্বাররা, সকল প্রিন্সিপাল এবং এইচওডিরা আমাদের সাথে আছেন এবং আপনাদের কাছে আমাদের মূল অনুষ্ঠানের কথা পৌঁছে দিচ্ছেন। আন্তরিক ধন্যবাদ জানাবো প্রক্টর স্যারকে, তিনি আজকে ইন্ট্রোডাক্টরি স্পিচের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো ডক্টর অনির্বাণ দাশগুপ্ত মহাশয়কে, তার এত ব্যস্ততার মধ্যে উনি আমাদের জন্য সর্বদা সময় দেন, যে কোনো আলোচনার জন্য যখনই দরকার হয় উনি আছেন আমাদের সাথে এবং নিপুণভাবে শ্রোতাদের সকল প্রশ্ন মাননীয় বক্তার কাছে তুলে ধরেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আমাদের সাথে সব সময় সহযোগিতা করে আসছেন। আপনার কাছে আমরা সবসময় কৃতজ্ঞ এবং আমরা আশা রাখবো আগামী দিনেও আপনি এইভাবেই আমাদের সাথে থাকবেন। আজকের বক্তা ডক্টর দীপেন্দ্র সরকার মহাশয়কে আমরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য মনে হচ্ছে ধন্যবাদ শব্দটি হয়তো খুবই কম। আপনার অগাধ পাণ্ডিত্য, আপনার মতামত, আপনার উপদেশ আমাদেরকে মুগ্ধ করেছে, হয়তো কিছুটা আমাদের দুশ্চিন্তা কম করতেও সাহায্য করেছে, আমাদের অনেক সংশয় দূর করেছে, অনেক ভ্রান্ত ধারণা ভাঙতে সাহায্য করেছে। হয়তো আগামী দিনে এই মতামতগুলি আমাদেরকে সাহায্য করবে এবং বিশ্বভারতী পরিবারকে রোগমুক্ত রাখতে অনেকাংশেই আমাদেরকে সাহায্য করবে। কোভিড স্ট্র্যাটেজিস্ট টিমের একজন সদস্য হিসেবে আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি বিশ্বভারতী পরিবারের জন্য সময় বার করলেন এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করলেন এবং সব প্রশ্নের উত্তর দিলেন, এর জন্য আমরা কৃতজ্ঞ ও ধন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিশ্বভারতী পরিবারের সকল সদস্য, ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক, কর্মী এবং সকল অংশগ্রহণকারীকে। আপনারা সফলভাবে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আমাদেরকে অনুষ্ঠানটা সুন্দরভাবে চালাতে সাহায্য করেছেন, and it is quite encouraging that the students are also actively participating in putting the questions, and I feel that by getting the right information from the right person, they are actually carrying a good message for the community from which they are coming. So it is our duty and hope our students will be doing that duty also. এবং সর্বশেষে আমি বলবো যে এরকম অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এবং আগামী দিনেও আপনারা যেন আমাদের সাথে থাকেন সেই আশা করব। আজকের অনুষ্ঠানের ফিডব্যাক লিঙ্কটি শেয়ার করে দিয়েছে কম্পিউটার সেকশন থেকে সূর্যোদয়ের মাধ্যমে, সেটি শেয়ার হয়েছে, অনেকবার শেয়ার হয়েছে এবারে, এবং আমরা আশা করব যে আপনারা অবশ্যই সেই ফিডব্যাক লিঙ্কটি ফিল আপ করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান এবং আমরা আমাদের যে পরবর্তী সপ্তাহের যে অনুষ্ঠান থাকবে সেই ব্যাপারে সমস্ত কিছু আপনাদের কাছে আমরা জানিয়ে দেব খুব সত্বর, এবং আশা করব সেদিনও আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। এবং পরিশেষে বলবো যে আমরা হয়তো অধীর আগ্রহে তাকিয়ে আছি সেই দিনটির জন্য যেদিন আমরা বলতে পারবো যে কালো রাত্রি গেল ঘুচে, আলো তারে দিল মুছে। আমরা জয়েন্টলি যদি ফাইট করি, আমরা নিশ্চয়ই ফাইট ব্যাক করব, কোভিড আমাদের হারাতে পারবে না। এর সাথে আমার আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন শেষ করছি।